আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো গরিবের পডকাস্টের আজকে হচ্ছে দ্বিতীয় পর্বে। তো দ্বিতীয় পর্বে যিনি অতিথি তাকে আপনারা অনেকেই চিনেন, সবাই চিনেন মোটামুটি, যারা নাকি ইসলামী কেতাবাদি, ইসলামী লেখালেখি যারা করেন, তো তাদের কাছে খুবই সুপরিচিত, সমালোচিত এবং হচ্ছে যে কতলযোগ্য একজন লেখক। তো মঞ্জুরুল হক, আর কোনো পরিচয় দিতে তুমি চাও? এর মাঝখানে লাগাইতে চাও কিছু? না, আমি আসলে পরিচয় তো দাঁড় করাইতে পারি নাই, এক এক সময় এক একটা করছি। এখন সব শেষে এসে সাংবাদিকতা শুরু করছি। আচ্ছা, তো বলো, তোমার যদি মনে করো যে ওইটা বলতে তোমার ভাল লাগে তাহলে তুমি পরিচয় দিতে পারো। না, তবে আমি ব্যক্তিগতভাবে সিরাত পড়তে কিংবা সিরাতের আরও ডিপেন বিষয় আশয় জানতে এটা আগ্রহ বোধ করি। তো এখানে হচ্ছে যে তুমি যেটা করলা সেটা হচ্ছে তুমি একজন সাংবাদিক। এর আগে তুমি ছিলে একজন রকমারি.com-এর তুমি রাইটার্স কোলাবরেটর বা সেখানকার মোটামুটি বেশ ভালো পর্যায়ের একটা ছিল। এর আগে তুমি ছিলা হচ্ছে কোথায়? এর আগে ছিলাম মুভ ফাউন্ডেশনে। এর আগে ছিল আলফাতায়। হ্যাঁ। এই যে তোমার এর আগে ছিলাম মাহিরস প্রোডাকশন। ওটা কি? ওইটা হলো মুক্তার স্যারের একটা আচ্ছা গবেষণা প্রতিষ্ঠান। এর আগে ছিল আলফাতায়। এর আগে ছিলাম দারসুন। ওইটা আবার কি? এটা দারসুন হলো গিয়ে পাঞ্জারি পাবলিকেশনসের একটা ইসলামী প্রকাশনা, ওই যে আলফাতার মতো সেগমেন্ট। হ্যাঁ, ইসলামিক সেগমেন্ট। তো যাই হোক, তুমি মোটামুটি ওইটার আগে ছিলাম আলফাতায়। আচ্ছা, ওই প্রকাশনা থেকে আসলা? না, ওইটারও আগে ছিলাম। ওইটার আগে একটা মাল্টিপারপাসে ছিলাম। আচ্ছা, ওইখানে কি করব? হিসাব কর্মকর্তা নাকি? ওইখানে অ্যাকাউন্টস দেখতাম, অ্যাকাউন্টেন্ট। তো তুমি হচ্ছে যে পড়ালেখা করলা মাদ্রাসায়। হ্যাঁ। তারপর দাখিল আলিম বা এগুলো তো পরে করছি। হ্যাঁ। তো তুমি পড়লা মাদ্রাসায়, সেখান থেকে তুমি ঢুকলা মাল্টিপারপাসের অ্যাকাউন্টেন্ট। সেইখান থেকে তারপরে তুমি ঢুকলা হচ্ছে আলফাতার পাবলিকেশনসের এডিটর হিসাবে। এরপরে আরেকটা বিষয়ের এডিটর হিসাবে। তারপরে ঢুকলা তুমি মুভ ফাউন্ডেশনে, এরপরে কিছু গবেষণা প্রতিষ্ঠানে গেলা। তো আবার ঢুকলা হচ্ছে মুভ ফাউন্ডেশনে, যার সঙ্গে নাকি ইসলাম তোমার লেখাপড়ার যেই সেইটার তরবিয়তি কোনো সম্পর্ক নাই। তারপরে ঢুকলা তুমি রকমারি.com-এর সঙ্গে তো লেখক কোলাবরেটর যেটা, তার সঙ্গে তো আসলে কওমি মাদ্রাসার কোনো নাই। হ্যাঁ, না, ওরকম কোনো সম্পর্ক নেই। এরপরে বর্তমানে তুমি আছো প্রথম আলোতে। তো এর মধ্যে যেটা নাকি ল্যাক অব লাক, ভাগ্যের যে তোমার উপরে যে কি বললো এটাকে অপচয় বলা যায়, বলা যায় ভাগ্য যে তোমার উপর অভিশাপ। না, এটা ব্যাপারটা হয়েছে কি, এমনিতে সবগুলোর সাথে একটা মিল আছে। আচ্ছা, আবার নাকি? হ্যাঁ, আবার অমিলও আছে। আচ্ছা, মিলের জায়গা সেটা হলো আমার সব নেটওয়ার্কিং বা এঙ্গেজমেন্ট তৈরি হয়েছে বেসিক্যালি লেখার সূত্র ধরে। আচ্ছা, ইভেন আমি যে প্রথম মাল্টিপারপাসে চাকরি নিচ্ছি যাদের সাথে, তাদের সঙ্গেও সম্পর্ক হয়েছে এই লেখার সূত্র ধরেই। লিখি যেহেতু, তো লেখার ফলে সবার ধারণা হলো যে আমার মধ্যে একটা বুদ্ধিবৃত্তিক ব্যাপার স্যাপার আছে, আমি বুঝি, এটা পারবো ওইটা পারবো। আমার সাথে কিছু মানুষের সংযোগ যেহেতু আছে, সুতরাং মাল্টিপারপাসের লোকেরা শুধু আমাকে অ্যাকাউন্টেন্ট হিসেবে নিছে তা না, তারা বিভিন্ন জায়গায় মানুষকে টাকা কালেকশন করার জন্য পাঠাইতো। তো মনে করতো যে এটা আমি পারবো। আচ্ছা, যেহেতু আমি গুছায় লিখতে পারি, আবার গুছায় বলতেও হয়তো পারবো, এই একটা ব্যাপার ছিল। আবার মাল্টিপারপাস থেকে যখন বের হয়ে আলফাতা পাবলিকেশনসে আসলাম, ওইটা আসলে লেখার কারণে, ওটা তো লেখা, ওখানে একটু ডিফারেন্ট ব্যাপার ছিল। একটা হলো মাদ্রাসা, আবার হলো লেখা, বাংলা ভালো লিখতে হবে। তো আমার একটা ওইখানে বলা যায় একটা লাকই ছিল। অর্থাৎ আমি তার কিছুদিন আগে একবার BCS-এর যে প্রশ্নপত্র সাজেশন থাকে না, এই প্রফেসরস প্রকাশন বা এরা বের করে, তো ওইটা পড়ছিলাম। যে ওইটার মধ্যে দেখছি কেমনে প্রুফ দেখে। প্রুফ দেখার, ওইটার পিছন দিকে প্রুফ দেখার কিছু নিয়মাবলী থাকে, যে কোথাও আপনার হ্যাশ দিতে হবে, কোথায় স্পেস দিলে কেমন হবে, কিংবা ধরেন ডিলিট করলে কি লিখতে হবে, দুইটা একসাথে যদি মার্জ করে দিতে হয় তাহলে কি চিহ্ন দিতে হবে, এইগুলো দেখলাম। এবং এরপরেই ওই চাকরিতে এসে দেখলাম ইন্টারভিউতে ওইটাই আসছে, ফলে খুব দ্রুত চাকরিটা হয়ে গেছে আর কি। এরপর তো দারসুনে গেলাম। দারসুন থেকে
এই মুক্তার স্যার ওইখানে যখন যাই তখন দার্সুনে আমার আসলে মানে কোনো চাকরি স্যার মানে হচ্ছে যে অধ্যাপক মুক্তার আহমদ, যিনি আসছেন। তো দার্সুনে আমার আসলে কোনো চাকরি মানে নিয়োগপ্রাপ্ত না। দার্সুনের ব্যাপারটা ছিল ফ্রিল্যান্সার, ওরা আবার ওই সময় অনেক লোক প্রজেক্ট ওয়াইজও না, ওইখানে ফ্রিল্যান্সিং করার মতো ওদের একটা স্পেস আছে। ধরেন বাইরে থেকে কেউ যদি প্রুফ দেখে, এডিটিং করে, বা ওই যে আপনার দাড়ি কমা নোক্তা বসায়, এরকম হরফ হরকত বসায়, এরকম লোকদের জন্য একটা স্পেস আছে। সেখানে দার্সুন থেকে তুমি আসলা, তারপরে এটার নাম মুক্তার স্যার, এটার নাম কি? মুক্তার স্যার, এটার নাম হলো মাহিরস প্রোডাকশন। ওনারা কিছু টেলিভিশন প্রোগ্রাম করেন, আবার কিছু প্রজেক্ট ওয়াইজ কিছু কাজ করেন। আচ্ছা, তারপর তুমি গেলাম মুভ ফাউন্ডেশন। আমি গেলাম এরপর মুভ ফাউন্ডেশন। আচ্ছা, মুভ ফাউন্ডেশন আলোচনা আমরা পরে আসি। তার আগে আমি আরেকটা সম্পূরক প্রশ্ন বলি, সেটা হচ্ছে এই যে তোমার যে বহুবিধ পদচারণা, এটা কওমি মাদ্রাসা থেকে পড়ার দ্বারা এটার কি কোনো বেনিফিট আছে, যে কওমি মাদ্রাসা থেকে যে পড়ে সে আসলে অনেক কিছু করতে পারে? অনেক না, আমার কাছে মনে হয় বরঞ্চ উল্টাটা। বরঞ্চ কওমি মাদ্রাসার সাথে এইটার একটা কন্ট্রাডিকশন আছে। ওকে, যদিও আমার বেসিক নলেজ কওমি মাদ্রাসায়, সেটা একটু পরে, কিন্তু কওমি মাদ্রাসায় সবাই যেমন একটু আবদ্ধ জায়গায় থাকে, তো খুব অল্প ছেলেরাই হলো গিয়া মাদ্রাসার পরিমণ্ডলের বাইরে গিয়ে সম্পর্ক গড়ার সাহস করে। মাদ্রাসার বাইরে কেউ যদি বাইরের যে জ্ঞান না, শুধু মাদ্রাসার বাইরের কোনো কমিউনিটির সাথে সম্পর্ক করার যে আপনার কি বলে এটা সাহস বা দুঃসাহস, এগুলো খুব অল্প ছেলের আছে। বরং এইটার ফলে মাদ্রাসা অনেক সময় শুধুমাত্র এই সম্পর্কের কারণে অনেক সময় অনেককে বহিষ্কার করে। আচ্ছা, যেমন ধরেন খেলাধুলা হইতে পারে, অথবা হইতে পারে যে আপনি নিয়মিত বের হয়ে কোথাও টিউশনি করেন। টিউশনি ঠিক এইভাবে বলবো না, কারণ কোনো একটা সংগঠনের সাথে আপনি জড়িত, অথবা একটা সমিতি করেন। সম্পর্কগুলো তো এইভাবে তৈরি হয়, ঠিক না? যে বাইরের কারোর সাথে স্কুল কলেজের ছেলেরা, তাদের সাথে আপনি খেলেন, বা তাদের সাথে মিলে একটা সমিতি করেন, টাকা পয়সা একটা পাঠচক্র করেন। এগুলো মাদ্রাসা জানলে কিন্তু এটা ভয়াবহ সমস্যা। বাইরের ছেলেদের সঙ্গে কেন মেলো? ইভেন বাইরের সাথে কমিউনিকেশন থেকে যেন সে দূরে থাকে। বেসিক্যালি মোবাইল থেকে কিন্তু ছাত্রদেরকে এই জন্যই দূরে রাখা হয়। এখন অন্য অনেক কারণ, এখন হলো পর্ন এডিকশনের একটা ব্যাপার আছে, বা সোশ্যাল মিডিয়ার একটা বড় গেম এডিকশন একটা ব্যাপার থাকে, সেগুলো কিন্তু শুরুতে তো এত কিছু ছিল না, তখন নেট ছিল না, ইন্টারনেটের এত সুবিধা ছিল না। কিন্তু তখন ব্যাপারটা ছিল যে বাইরের সাথে সে কথা বলে, সেটা আবার কখনো কখনো কোনো মেয়ের সাথে সম্পর্কের ব্যাপার হতে পারে, এরকম হতো। তো আমার ব্যাপারটা, আমি যেমন শিক্ষকদের প্রশ্রয় পাইছি, আবার আমার একটা দুঃসাহস। তোমার ব্যাপার বাদ দাও, তুমি পুরো একটা বিচার করো যে আসলে এটা ছিল না। এটা হলো কি, ইউনিভার্সিটিতে যেরকম একটা ইউনিভার্সাল একটা চিন্তা ভাবনা থাকে, যে যেমন সেদিন আজম স্যারের সাথে পরশুদিন কথা বলতেছিলাম, উনি বলতেছিলেন একটা ইউনিভার্সিটি কিভাবে হয়ে ওঠে। ওটার মধ্যে যে একজন রিসার্চ করে, সে রিসার্চ করার সময় সে চিন্তা করে বাংলায় এই কাজটা হয়েছে কিনা, অথচ বাংলায় কাজটা হয়েছে কি না হয়েছে এটার জন্য ইউনিভার্সিটি না, বরঞ্চ ইউনিভার্সিটি এটার জন্য যে টোটাল ইউনিভার্সে এই ধরনের কাজ হয়েছে। এখন সেটা তো ভাষা কোনো ব্যাপার না, ইংরেজিতে হয়েছে বা আরবিতে হয়তো হয়েছে, তাহলে তো তুমি এটা করবা না, তুমি এটা নতুন কিছু করবা, নতুন জ্ঞান, সেটা বাংলায়ও তুমি করতে পারো। পিএইচডি থিসিস বা এর থিসিসের মূল ব্যাপারটা হলো এটা নতুন জ্ঞান সৃষ্টি করা। আমাদের ইউনিভার্সিটিতে সেটা হয় না। মানে ওখানে আমিও নিজেও যে আমি এমফিলের প্রস্তাবনা দিই, সেটার মধ্যে লিখলাম যে আরবিতে হয়েছে, ইংরেজিতে হয়েছে, কিন্তু বাংলা এই ধরনের কাজ হয় নাই। ফলে ইউনিভার্সিটির সেন্সটা বেসিক্যালি হলো গিয়ে অনেক জায়গার যে জ্ঞান, অনেক জায়গার যে সম্পর্ক বা সংযোগ, এটা ইউনিভার্সিটিতে এসে ঘটবে। ওয়ার্ল্ড ওয়াইড একটা সংযোগ এখানে ঘটবে, বিশ্বব্যাপী একটা। মাদ্রাসায় ওই জিনিসটা হয় না। মাদ্রাসায় যত সম্পর্কই হবে, এটা একমাত্র কিতাবের মধ্য দিয়ে হইতে হবে। আপনার সাহাবীদের সাথে, কুতুববিনী সাহাবীদের সাথে আপনি সম্পর্ক করতে চান, সেটা কিতাবের মধ্য দিয়ে তাদের সাথে সম্পর্ক করবেন। কিন্তু আপনি বাইরে এসে আপনি কোন একটা এম্বাসির সাথে সম্পর্ক করবেন, ধরে নিলাম যে আপনি ফার্সি পড়েন, আপনার চিন্তা হলো ইরান কালচারাল সেন্টারের সাথে আমি একটা সম্পর্ক করব, ইরান এম্বাসির সাথে সম্পর্ক করব। কিংবা আপনি আরবি পড়েন, আপনার মনে হলো যে ঠিক আছে আমি সৌদি আরবিয়া কিংবা অন্যান্য ওমান, কাতার, তাদের যেসব আরবি প্রোগ্রাম আছে, অ্যারাবিক এম্বাসি তো কিছু অ্যারাবিক প্রোগ্রাম করে, তাদের কালচারাল কিছু প্রোগ্রাম করে, এম্বাসি কেন্দ্রিক কিছু প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামের সাথে আমি সম্পর্ক করব। এইটা আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে আসলে এই প্র্যাকটিসটা নাই। ইভেন মাদ্রাসায় কিছু কিছু ক্ষেত্রে ওই যে আছে, আমরা বলতাম মাদারীনগরে দারুল মুতালা, মানে জলসা, সাপ্তাহিক বৈঠক। সাপ্তাহিক বৈঠকে যারা খুব বেশি অ্যাক্টিভ, যারা আবার খুব বেশি যারা এখানে অ্যাক্টিভ না, যারা খুব পড়াশোনা করে, তাদের মধ্যে মাদ্রাসায় একটা চিন্তাভাবনা, শুধু চিন্তাভাবনা না, মানে মর্যাদার দিক থেকে কিছু পার্থক্য আছে। কিন্তু ছেলেরা আছে, তারা মনে করে দারুল মোতালা এগুলো এত ভালো জিনিস না। মাছ দেখেন কত বড়,
এই আসলে তো এটা তো তো 4-5 কেজি হবে। এদেরকে মনে হয় যে আচ্ছা আমরা আছি হচ্ছে যে বাংলা একাডেমির পুকুরে, তো বাংলা একাডেমির পুকুরের পাশে বসে বসে কথা বলতেছি, পুকুরের মাছও দেখতেছি। এখানে একটা মাছ দেখলাম, ওই যে কাতল মাছ, মেবি সম্ভবত 4-5 কেজি হবে। কিছু একটা আনলে তো ধরে নেওয়া যেত। তো দেখা যেত যে যারা এই যে সাপ্তাহিক বৈঠক বা বক্তৃতা, হ্যাঁ, প্রশিক্ষণ কিংবা বক্তৃতা, আচ্ছা তোমার এগুলোর মধ্যে থাকে মূল বক্তব্য হচ্ছে যে একটা ইউনিভার্সিটি মানে হচ্ছে জামিয়া, যেটা হ্যাঁ জামিয়া যেটা, সেটার মূল ফোকাসই হচ্ছে যে ইউনিভার্সিটি মানে ইউনিভার্সাল যে কোনো একটা জ্ঞানের সাথে। এবং কিন্তু আমাদের মাদ্রাসাগুলো যেটা হচ্ছে সেটা বলো ইউনিভার্স থেকে তাদেরকে আলাদা করে রাখা হইতেছে। হ্যাঁ, এবং এটা একটা চমৎকার একটা ব্যাপার এখানে বলি, সেটা হলো মুসাল হাফিজ ভাই বলছেন বলে আমি শুনছি যে উনি বলছেন সেকুলারিজমের সাথে আমরা যে একটা বড় দ্বন্দ্ব দেখি না, যে সেকুলাররা কি চায়, যে ধর্মকে পাবলিক স্ফিয়ার থেকে বের করে প্রাইভেট স্ফিয়ারে ঢুকায় দিতে, গণ্ডিবদ্ধ করতে। মাদ্রাসা সেই কাজটাই করে। আচ্ছা, মাদ্রাসা নিজেদেরকে আপনার পাবলিক এবং জনপরিসর থেকে তারা বের করে তারা একটা গণ্ডিবদ্ধ একটা জায়গায় তারা ঢুকে থাকে। এবং তারা আসলে সেকুলারিজমের যে চাহিদা সেটাকে তারা পূরণ করে। আচ্ছা, তো আমি তো আবার ধরেন মানে মন মানসিকতায় কিছুটা এই সেকুলারদের সাথে চলাফেরার একটা আগ্রহ আমার সবসময়ের জন্য ছিল। চলাফেরার না, ঠিক তাদেরকে জানার একটা আগ্রহ ছিল যে তাদের সাথে আমাদের বিরোধটা আসলে কি। আমি একটা ঘটনা বলি মাদ্রাসার জীবনে, তাইলে একটা ভালো বুঝবে। সেটা হলো আমাদের এক শিক্ষক ছিলেন, ওনার নাম ইমরান মাঝহারি। ওই ইমরান মাঝহারি সাহেব না, আরেকজন, হ্যাঁ আন্নন। তো ওনার সঙ্গে একদিন আমরা কথা বলতেছিলাম, তো আমি জিজ্ঞেস করলাম যে হুজুর আমরা যে মাদ্রাসায় পড়ি আমরা কী করবো? উনি বললেন যে তোমরা খেদমত করবা। কিসের খেদমত করবো? বললেন যে ইলমের খেদমত করবা। তো আমি বললাম যে তাইলে আমাদের মাদ্রাসায় পড়ার একমাত্র কাজ হলো ইলমের খেদমত করা, মানে আপনি এখানে বসে আছেন, আমি এই পাশে এখন পড়তেছি, তো আমার কাজ হলো যে একটা সময় ঘুরে আপনার ওখানে যাওয়া, এই তো। তুমি বললেন হ্যাঁ। তাই আমি বললাম যে এটা ব্যাপারটা কেমন? এটার জন্য তো আসলে মাদ্রাসায় আমার খুব আগ্রহ নিয়ে মনে হয় না পড়া দরকার আছে। আমি যতটুকু পড়ি এইটারও দরকার নেই, আমার এই অল্প বিস্তর আমার পড়লেই হয়। এটা বিষয়টা এরকম হুজুর, আমি বললাম যে আমি একদিন খালেদা জিয়ার একটা সমাবেশে গেছিলাম। তো সমাবেশে প্রচণ্ড ভিড়। তা আমার কাছে মনে হলো আমরা তো স্টেজের কাছে যাওয়া দরকার। আমি দেখলাম যে কোন ভিড়টা স্টেজের কাছে যায়। তা আমি সেই ভিড়ের মধ্যে ঢুকছি, ভিড়ের স্রোতটা। তো এখন আর আমার হাঁটতে হয় না, আমার ধাক্কায় একটা সময় দেখলাম আমি স্টেজের কাছে চলে আসছি, যেমন নাকি তাওয়াফ করতে গেলে এটা হয়। হ্যাঁ। এবার আমি তখন চিন্তা করলাম যে আমার যদি কেউ একটা জোরে ধাক্কা দেয় তাহলে আমি স্টেজের উপরে হয়তো উঠে যাবো। তো বিষয়টা তো এরকম হইল। আপনার তো মানে আপনি যে ভাববেন আপনার অনেক কিছু করার আছে, কিংবা মানুষের সমস্যা সমাধানের একটা ব্যাপার আছে, সেটা কিন্তু আপনি আর মাদ্রাসার মধ্যে আলাদাভাবে কাউকে বোঝানো হয় না। অথচ মাদ্রাসার সিলেবাস, মাদ্রাসার পাঠ্যপুস্তকের মধ্যে সবসময় শুধু সমস্যা সমাধানের জিনিসগুলোই দেখানো হয়। আমরা যে ইখতিলাফ দেখাই বা আমাদের যে ইসলামী শিক্ষার যে 4টা মূলনীতি, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, মূলনীতি কিয়াসই তো হচ্ছে যে এটা। হ্যাঁ, মূল ব্যাপারটাই হলো যে আপনি কোরআনে না পাইলে আপনি হাদিসে দেখবেন, হাদিসে না পাইলে আপনি ইজমার মধ্যে দেখবেন, না পাইলে আপনি কিয়াসের মধ্যে দেখবেন, এর মধ্যে দিয়ে মানুষের প্রবলেম সলভ করবেন। কিন্তু আমাদের এখানে প্রবলেম সলভ করার একটা ব্যাপার তৈরি হয় না। সবাই তৈরি হয় কি, যে সাহাবারা যে প্রবলেম সলভ করছেন ওইটা আপনাকে যেরকম শিখাইছে আপনি ছাত্রকে শিখাই দিবেন, সে আবার ছাত্রকে শিখাবে, কিন্তু সূত্রটা শিখবেন, কিন্তু সূত্র দিয়ে কোনো কিছু আবিষ্কার করবে না। সে কখনো এটা বাইরের মানুষকে কখনো শিখাবে না যে এইভাবে ঘটনাটা ঘটছে, কিংবা প্রবলেমটা সলভ করে দেবে, এটা আর করবে না। আচ্ছা, তো ফলে যেটা হয় যে তারা ওই শুধুমাত্র কুতুব বিনি বাহারদম, শুধু কিতাব পড়তে পড়তে কিতাবই শিখে। এটাই মোটামুটি মূল কথা, যে আসলে আমাদের মাদ্রাসাগুলো যেভাবে জামিয়া আলেকে ইউনিভার্সিটি নিজে হিসেবে নিজে জাহির করে, কিন্তু তারা আসলে ইউনিভার্সাল হতে পারছে না। বরং এটাই এখন ইউনিভার্সিটি, বরং তারা আরো বেশি গণ্ডিবদ্ধ হয়ে যাচ্ছে। এখন ইউনিভার্সিটিতেও এখন হয় না, কারণ ইউনিভার্সিটিতে কেউ কি ফিজিক্স পড়াইতে পারিতে কেউ ফিজিশিয়ান হয় না, বা কেমিস্ট হয়, কেউ সে পড়াইতে পড়াইতে সে অধ্যাপক হয়, সে শুধু অধ্যাপকই থেকে যায়, সে কিন্তু ভালো কেমিস্ট হয়ে ওঠে না। তো এটা এখন সব জায়গায় মানে ল্যাক আছে, কিন্তু মাদ্রাসায় ল্যাকটা আমার মনে হয় একটু বেশি, তাদের সাথে তো বাইরে যোগাযোগই নেই। আচ্ছা, তাহলে তোমার আমরা যে প্রশ্ন গেছিলাম যে এরপর তুমি মুভ ফাউন্ডেশনে গেলা। ও হ্যাঁ, মুভ ফাউন্ডেশনের পরিচয়টা কি? মুভ ফাউন্ডেশন বিষয়টা একটু অন্যরকম। সেটা হলো আমি এর আগে মুভ ফাউন্ডেশনের একটা একদিনের একটা কর্মশালা করছি, সেটার নাম হলো টিআরপি, টলারেন্স, রেসপেক্ট অ্যান্ড পিস। তো সেই কর্মশালা করছিল কি সে উদ্বুদ্ধ হয়ে? চিন্তা তখন আমি চিন্তামো না, মানে দেখা যায় না যে ধরেন ভাই ব্রাদার কারোর সাথে একজন সম্পর্ক, কেউ একজন বললো যে ভাই ওখানে একটা কর্মশালা হবে চলেন। সেটা কি? সেটা হলো জার্মান এম্বাসি এবং মুভ ফাউন্ডেশন
এই দুইটা মিলে। তখন তো তোমার একটা কিউরিসিটিও ছিল এই বিষয়ে, এইসব বিষয়ে? না, এত কিউরিসিটি ছিল না, শুধুমাত্র মানুষের সাথে সম্পর্ক, নতুন মানুষের সাথে সম্পর্ক করা, নতুন মানুষজন দেখা, এটা আমার সবসময় একটা আগ্রহ। আমি অনেক মানুষের সাথে পরিচিত হইতে চাই, এটা একটা ব্যাপার থাকে। তো এই সূত্র ধরে আমি সেই গেলাম, এবং কর্মশালাটা ঠিক মাঝামাঝি গিয়া আমার কাছে বেশ ভালো লাগছে। কোথায় হয়েছিল এটা? এটা হয়েছিল আপনার মোহাম্মদপুরে, এটা মনে হয় একটা চার্চে, মানে একটা চার্চের মিলনায়তনে। আচ্ছা, ওই চার্চটার নাম মনে নেই না। আচ্ছা, মোহাম্মদপুরে একটা চার্চ আছে, সেটা হচ্ছে যে সেন্ট জোসেফ বা এরকম একটা কিছু হবে। হ্যাঁ, মোহাম্মদপুর অনেকগুলো চার্চ আছে ওদিক দিয়ে। তো ওখানে একটা চার্চ আছে, চার্চের সাথে একটা মিলনায়তন আছে। সেই মিলনায়তনের জন্য এটাও একটা সমস্যা তৈরি করছে যে একটা চার্চের মধ্যে কেন এতগুলো মাদ্রাসার ছেলেও ছিল, স্কুলের, কলেজের, নর্থ সাউথ ইউনিভার্সিটি নিয়ে তখন খুব মুশকিল, কারণ ওইটা ছিল হোলি আর্টিজানের হামলার পর। আচ্ছা আচ্ছা। তো তখন তো নর্থ সাউথের উপরে সবাই খুব খাপ্পা বা খুব আলোচনার কেন্দ্রে কয়েকটা ছেলে ওইটার সাথে ইনভলভ ছিল বলে একটা অভিযোগ পাওয়া গেছে। তো আবার স্কুলের ছিল, অনেক মেয়েরাও ছিল। আবার চার্চে নেওয়ার একটা ব্যাপার ছিল যে মাদ্রাসার ছেলেরা চার্চে গেলে কিন্তু চার্চওয়ালারা বরং আরও উল্টা, তারা আপত্তি জানাইছে যে হুজুররা এখানে কেন আসবে, যদিও একটা মিলনায়তন। আচ্ছা, কিন্তু যারা হুজুর গেছে তাদের খুব একটা আপত্তি হয় নাই, সেটা হয় নাই। কিন্তু আমাদের পরবর্তীতে যেটা ফ্লাশ হওয়ার পরে দেখা গেল যে অন্য মানুষের আপত্তি বেশি হয়েছে, যে চার্চের মধ্যে তারা গেছে, এরকম আর কি। তো আলোচনাগুলো খুব ভালো ছিল যে আমরা পারস্পরিক সহনশীলতা কীভাবে করব। ওইটা তো কাউন্টার টেরোরিজমের একটা ব্যাপার ছিল, একটা প্রজেক্ট ছিল যে আমেরিকা বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধী। তো সন্ত্রাস বিরোধী টার্ম থাকলেও আপনার সবসময় সব টার্মের সব কিছু যে খারাপ হয় তা না। ধরেন গণতন্ত্রের সব কিছু তো আর খারাপ না, কিছু কিছু টার্মের সাথে আমরা দ্বিমত করি, প্রবল মত বিরোধ করি, কিন্তু অনেক জিনিস তো মানুষের জন্য ভালো। আমার ব্যাপারটা ছিল যে আমি ওটা একটু শিখি, দেখি আসলে ঘটনাগুলো কী ঘটছে। আবার স্কুল কলেজ বা ইউনিভার্সিটি ছেলেদের সাথে সম্পর্ক হইলো, নতুন কিছু পরিচিত একটা বন্ধু বান্ধব পাইলাম, সেটা একটা ব্যাপার হয়েছে। ওই থেকে হলো মুভ ফাউন্ডেশনের সাথে পরিচয়। ওইখানে আমার যে অ্যাপিয়ারেন্স কিংবা আমার ওইখানের যেই কী বলে অ্যাক্টিভিটি, এগুলো দেখে মুভ ফাউন্ডেশনের যারা কর্মকর্তা তাদের মনে হলো যে আমি হয়তো সামনে ফেসিলিটেটর হইতে পারবো, আমি হয়তো একটা ট্রেনিং করাইতে পারবো। আমি ওখানে খুব কঠিন কিছু কোশ্চেনও করছি। যেমন তার মধ্যে একটা ছিল যে কেউ একজন বলছিলেন যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, আবার আরেকজন মনে করছে তার শ্রেষ্ঠ ধর্ম। তো এই শ্রেষ্ঠ ধর্ম বোঝাটা এটা একটা মুশকিল, সুপিরিয়র ভাব নেওয়াটা। তাইলে কী হয়, অন্য ধর্মকে তাচ্ছিল্য করা হয়। তো আমি তাকে প্রশ্ন করলাম যে ইসলাম যদি শ্রেষ্ঠ ধর্ম নাই হয় তাহলে আমি সেই ধর্মের মধ্যে কেন থাকবো, আমি তো একটা ছোটো ধর্মে যাবো না। তো সমস্যা তো এইটা না, সমস্যা হলো আরেকজনও হয়তো তার ধর্মকে অনেক ভালোবাসে। এই বোধটা তৈরি হওয়া যে আমি যেমন আমার ধর্মকে ভালোবাসি, সেও তো তার ধর্মকে ভালোবাসে। আর ধর্মের মৌলিক মানবিক দিকটায়, আপনার নৈতিক দিকটায় বেসিক্যালি আমার কাছে মনে হয় যে খুব বেশি কন্ট্রাডিকশন নাই। মানে কেউ মিথ্যা কথা বললো না, এটা সব ধর্মই বলে। হ্যাঁ, মানে এরকম। বাকি কোনো ধর্ম যারা পরিচালনা করেন, অনেক সময় দেখা গেল যে বৌদ্ধ কিংবা খ্রিস্টান, তারা কখনো কখনো মিসগাইডেড করেন, কখনো কখনো তারা এক্সট্রিমিজমের দিকে মানুষকে নিয়ে যান, নিয়ে তারা বলে যে বৌদ্ধ মনরা মুসলমানদের উপরে হামলা করতে বলে, খ্রিস্টিয়ান চার্চের অনেক বড় বড় দেখা গেল যে কার্ডিনাল, হ্যাঁ, তারা কি করে মানুষকে উদ্বুদ্ধ করে যে হ্যাঁ তাদেরকে হত্যা করো। এগুলো তো ঘটছে ইতিহাসে অনেক। কিন্তু ধর্মের যদি আপনি বাইবেল পড়েন, আপনি এটা পাবেন না যে মুসলমানদের উপরে ব্যাপক করো, অক্তুলুহুম হাইসু সাকিফতুহুম, এই টাইপের কিছু একটা করো, এমন তো মনে হয় না পাওয়া যাবে, ইসলামের মধ্যেও নাই। তো এই ব্যাপারগুলো তখন আমি কিন্তু প্রবলভাবে তাদেরকে কোশ্চেন করতাম, এবং এটার জন্য তারা বিব্রতও ছিল। আবার একইভাবে যারা অর্গানাইজার তারা আবার খুব আগ্রহীও ছিল, তাহলে এই ছেলেটার মধ্যে কিউরিসিটি আছে, দেখি এখানে কি ঘটে। পরবর্তীতে আমি আইএলও, ওই যে কি বলে ইউএনের আইএলও প্রজেক্ট, তারা এবং আপনার একই সাথে ব্র্যাক ইউনিভার্সিটি তাদের সিপিজে এবং এই মুভ ফাউন্ডেশন এরা, এবং এছাড়াও ছিল কাউন্সিল অফ মাইনরিটিস, বিহারিদের নিয়ে যারা কাজ করে, এদের সম্মিলিতভাবে এরা একটা প্যারালিগালিজম নামে একটা আবাসিক ট্রেনিং করছেন। সেটা হলো ব্র্যাক লার্নিং সেন্টার, বিএলসি, মধুপুর। আমি সেইখানেও গেছিলাম, এক সপ্তাহ একটা আবাসিক ট্রেনিং করলাম। সেটা ছিল প্যারালিগালিজম, সেটা হলো প্রিজনে, মানে জেলখানায়, কিংবা ধরেন আমাদের সমাজেও যে আমরা উকিল আবার ভিকটিম, এর মধ্যে আসলে আর কোনো লোক নাই। তো অনেক সময় দেখা যায় যে একজন ভিকটিম সে সরাসরি উকিলের কাছে যাইতে পারে না, টাকা পয়সার একটা ব্যাপার থাকে, বা উকিলের কাছে যাইতে হবে কিনা এটাও বোঝে না, অথবা ধরেন জেলখানায় যারা আছে তারা যে আইনি সহায়তা পেতে পারে এটা তারা বোঝে না। তো এইটার মধ্যে আরেকটা কমিউনিটি তৈরি করার তখন তাদের একটা প্রজেক্ট ছিল, সেটা হলো প্যারালিগাল। যেমন আমরা প্যারামেডিক বলি, এরকম প্যারালিগাল।
যারা প্রিজনে কাজ করবে, তারা আবার কমিউনিটিতে তারা কাজ করবে, সাধারণ মানুষকে তারা বলবে যে আইনি এই সহায়তার জন্য আপনার উকিলের কাছে যাইতে হবে না, আপনি নিজেই এই ধরনের কাজগুলো করতে পারেন, আপনি নিজেই চাইলে রিড করতে পারেন, আপনি নিজেই চাইলে জজের কাছে যাইতে পারেন, জজ কোর্টে যাইতে পারেন, হাইকোর্টে যাইতে পারেন, এই যে ব্যাপারগুলো। তো এইগুলোর একটা প্রশিক্ষণ ছিল এবং ওইটার একটা টেস্টিং ছিল, মডিউল টেস্টিং ছিল আমাদের প্রথম ব্যাচ। আচ্ছা, তো আমাদের আচ্ছা যা তুমি সংক্ষেপে করো। হ্যাঁ, ওই এটা এরপরে তুমি এটা করার পর ওই সময়টা আমি আসলে মুক্তার স্যারের ওইখানে এরপরে এসে জয়েন করি। আচ্ছা, মুক্তার স্যার ওইখানে জয়েন করা অবস্থার মধ্যে মুভ ফাউন্ডেশনের যারা কর্মকর্তা তারা আমার সাথে যোগাযোগ করেন যে আমাদের এখানে আমরা একটা পাইলট প্রজেক্ট শুরু করছি, আমি যাইতে রাজি কিনা। তাই আমি বললাম যে হোয়াই নট, আমি তো আসি এবং আমি কেন করবো না, এবং সেখানে আমার দায়িত্ব ছিল মাদ্রাসা কোঅর্ডিনেটর, সেই হিসাবে আমি মুভ ফাউন্ডেশনে। আচ্ছা, এখানে যেটা প্রশ্ন, এই যে তুমি এখানে গেলে, এখানে তোমার কি একটা ইন্টেনশন ছিল যে আসলে আমি নতুন কিছু এক্সপেরিয়েন্স করতে চাই, বা ওই যে ওই সব জায়গা যেটাকে সাধারণত মাদ্রাসার থেকে আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমাদেরকে সবসময় নেগলেক্টই করা হয়েছে যে এগুলা যারা করে তারা খারাপ, তারা ইসলামের শত্রু। তোমার কি কখন মানে না 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 এটা স্বাভাবিক বিষয়, মাদ্রাসার থেকে তো যারা এই যে ইউএনও বলো, তারপরে এই ধরনের সংগঠন যারা আছে যারা মানবাধিকার নিয়ে কাজ করে তাদেরকে এক ধরনের চোখে দেখা হয়। তো তোমার কি এই ধরনের কোনো ইন্টেনশন ছিল যে তাদেরকে দেখবো আসলে কি? বরঞ্চ ইন্টেনশন এইটা কখনোই ছিল না। এগুলো অনেক রকমের সূত্র ধৈর্য হয়তো তৈরি হয়, কিন্তু আমার একটা হলো আমার তো এমনি তারা চাকরিও দরকার, আমরা চাকরি বাকরিও দরকার। তো সেই হিসেবে আমি তখন মুক্তার স্যারের ওখানে বেতন পেতাম 16,000 টাকা। তো আমার মুভ ফাউন্ডেশনের অফার ছিল 21,000 টাকা। এটা চাকরি একটা কারণ। সেকেন্ড একটা কারণ হলো আমি যেই সব কাজ করি সেই কাজের সাথে মিল কোন দিকে বেশি, আমি যাদের সাথে সম্পর্কিত বা আমার যে কিউরিসিটি, সেই কিউরিসিটিগুলো কোথায় পূরণ হচ্ছে, সেই জায়গাগুলো কোনখানে। মুভ ফাউন্ডেশনের একটা ওইখানে একটা ব্যাপার ছিল এমআরসি, মোহাম্মদ রিসার্চ সেন্টার। আমার সবসময় একটা আগ্রহ ছিল যে আমি একটা রিসার্চের কাজ করব। মুক্তার স্যারের ওইখানে যাওয়ার পরে রিসার্চের বেসিক আমি কিছু জিনিস আমি শিখছি তার সাথে কাজ করতে করতে, কিন্তু ওইখানে আসলে রিসার্চের বড় কোনো স্পেস ছিল না। ওইখানে ছিল যেমন কোরআনের কিছু অনুবাদের কাজ উনি করছেন, একটা ছিল অ্যারাবিক থ্রু দ্য কোরআন, কোরআনের মধ্য দিয়ে কেমনে গ্রামার বের করে কিভাবে ছেলেদেরকে শেখানো যায়, এই জন্য কিছু কোর্স মডিউল রেডি করা। আমি সেটা স্যারের ওখানে শিখছি এবং সেখানে 40টা কোর্স রেডি করতে তাকে সহায়তা করছি, এগুলো ব্যাপার ছিল। কিন্তু মোহাম্মদ রিসার্চ সেন্টারের কথা আমি যখন শুনছি মুভ ফাউন্ডেশনের ওখানে, তখন আমার কাছে মনে হলো যে একটা রিসার্চ সেন্টার আমার ঢোকা দরকার, যেহেতু আমার রিসার্চের একটা আগ্রহ, জীবনকে নিয়ে একটা সিরাত নিয়ে একটা গবেষণা। তো আমি কিন্তু সেই সূত্রেই ওখানে গেছি। তৃতীয় নম্বর একটা ব্যাপার ছিল, সেটা হলো ওইখানে যেই সব কর্মকাণ্ড আমি দেখছি, আমার কাছে সবসময় মনে হয়েছে এই কাজগুলো মাদ্রাসার ছেলেদের শেখা খুবই জরুরি। কেমন ধরনের কাজ? হ্যাঁ, সেটা ওইখানে ছিল ধরেন বাংলাদেশের যেই সব সিভিক এডুকেশন বলে, সিভিক নাগরিকত্ব শিক্ষার যে ব্যাপারগুলো, সেগুলো আমাদের মাদ্রাসার নাগরিকের যেটা জানা দরকার। যেমন ধরেন আমাদের এই সংসদে কিভাবে বিল পাস হয়, কিন্তু সংসদটা আসলে কিভাবে পরিচালিত হয়, সংবিধান আসলে কি। আমি ব্যক্তিগতভাবে নিজেই জানি না সংবিধানের মধ্যে কয়টা ধারা আছে, সংবিধান কিভাবে অ্যাপ্লাইড হয়, সংবিধান কিভাবে সংশোধন হয়, সংবিধান কিভাবে লঙ্ঘন হয়, কিংবা আসলে সংবিধানটাই বেসিক্যালি কি, কিভাবে রচনা হইল, এই যে একটা ব্যাপার, বা রাষ্ট্র একটা ধারণা, একটা রাষ্ট্র কি, দেশ কি, এই যে ব্যাপারগুলো। তারপরে ধরেন দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, এগুলো কিভাবে কাজ করে, সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো এগুলো কিভাবে কাজ করে। তারপর নারী অধিকার বলতে আন্তর্জাতিক নারী অধিকারগুলো আসলে কি, যেটা ইউএন থেকে হয়েছে, কি বলে এটাকে, রেগুলেশনের মাধ্যমে পাস হয়েছে, সেই এগুলোর সঙ্গে ইসলামের কন্ট্রাডিকশনগুলো আসলে ওগুলো কন্ট্রাডিকশনের দিকে আমি বা কন্ট্রাডিকশন আছে কিনা আছে ওরকম না, এইগুলো আসলে কি, এগুলো তো এবং এগুলো কিন্তু আমাদের উপর কোনো না কোনোভাবে অ্যাপ্লাই তো হচ্ছে। এখন আমি সেটা ইসলামের সাথে যাবে কি যাবে না সেটা হলো আলেমদের কাজ, তারা সেটাকে যাচাই করে দেখবে। কিন্তু এগুলো তো আলটিমেটলি সবার মধ্যে ঘটতেছে, সরকার একে অ্যাপ্লাই করতেছে। মানবাধিকারের আন্তর্জাতিক নীতিমালাগুলো কি, তারপরে এই আপনার পুলিশের যে কার্যক্রম, কিংবা ধরেন কি বলে এটাকে, আমাদের পুলিশের তদন্ত কার্যক্রম কিভাবে হয়, কিংবা তল্লাশি কার্যক্রম কিভাবে, গ্রেফতারি কার্যক্রম কিভাবে হয়, কিংবা আপনার ইন্টারোগেশন কিভাবে হয়, জিজ্ঞাসাবাদ কিভাবে হয়, সন্ত্রাসবাদ বা এই ব্যাপারগুলো কিভাবে ঘটে। আমি শুধু এগুলো দেখে আমার প্রবল কিউরিসিটি তৈরি হয়েছে যে এগুলো তো আমাদের মাদ্রাসায় তো নাই, মেবি স্কুলেও আছে কিনা, এগুলোর সবচেয়ে বড় ভুক্তভোগী তো আমরা। এবং আমি প্রতি মুহূর্তে আমাদের মাদ্রাসা তখন তো ব্যাপক গ্রেপ্তার হইতেছে, আপনি জানেন হলিয়ার্টের হামলার পরে যেটা হয়েছে, মাদ্রাসার উপরে জঙ্গিবাদের একটা নতুন করে আবারও অভিযোগ তৈরি হয়েছে। তো
তো আমার কাছে মনে হলো যে এগুলো তো খুব জানা দরকার। ইভেন আমি এটা বলি যে আমি তো অনেকগুলো মাদ্রাসায়, মানে আমি মুভ ফাউন্ডেশন সম্পর্কে 13 মাস ছিলাম, এর মধ্যে আমি 41 বা 42টা প্রোগ্রাম করছি। তো অনেকগুলো বাংলাদেশের বড় বড় মাদ্রাসা, বরিশালের অনেক বড় একটা মাদ্রাসা, ফেনীর একটা বড় মাদ্রাসা, ঢাকার বড় মাদ্রাসা, নাম করা বিখ্যাত মাদ্রাসাগুলোর মধ্যে আমরা এই প্রোগ্রাম করছি। এবং আমি প্রোগ্রাম করতে গিয়ে শিক্ষার্থীদেরকে এই কথা বলতাম যে ভাই এগুলোর সাথে ইসলামের কন্ট্রাডিকশন কি, ওইটা জাজ করার দায় দায়িত্ব আপনাদের, কিন্তু বাংলাদেশে ঘটে কি এটা শুধু আমি আপনাদেরকে বলবো। তখন আপনারা নিজেরা জাজও করতে পারবেন। আরেকটা হলো এগুলো চেঞ্জ করা দরকার কিনা, চেঞ্জ করতে হলে আমাদের কোন ধরনের ক্ষমতা লাগবে, আমাদের সংসদে যাইতে হবে, কিংবা সরকারের কোনখানে ইনফ্লুয়েন্স হইলে আমরা এগুলোকে পরিবর্তন করতে হবে, সেগুলো আপনারা বুঝবেন। কিন্তু এগুলো আপনি বোঝেন আর না বোঝেন, এগুলো আপনার উপরে অ্যাপ্লাই হবে। এখন আপনাকে ইন্টারোগেশনের মধ্যে বলা আছে কি যে আপনাকে একটা স্বচ্ছ কাচের ঘরের মধ্যে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এখন আসলে জিজ্ঞাসাবাদটা হয় না, হয় না, হয় এমন জায়গায় সেখানে পিটানো হয়, আমরা জানি সেখানে কখনো কখনো তাকে তার হাঁটু ভেঙে ফেলা হয়, এগুলো তো করা হয়। আপনার উপরে অ্যাপ্লাই তো সেটা হচ্ছে। আর আপনি বলবেন এটা ইসলামের সাথে ভাই আছে কিনা আছে, ভাই আপনাকে হাঁটু তো ভেঙে ফেলা হচ্ছে। আপনি যদি জানেন তাহলে কি করতে পারবেন, আপনি আপনার আইনজীবীর মাধ্যমে এগুলোকে আপনি আপিল করতে পারবেন, বা সরকারের কাছে আপনি আপত্তি জানাইতে পারবেন, অভিযোগ করতে পারবেন যে আমাকে স্বচ্ছ কাছের ঘরে রাখা হয় নাই, এটা আইনে আছে, সুতরাং আইন লঙ্ঘন হয়েছে। আপনাকে যখন তল্লাশি চালানো হয়েছে তখন নিয়ম কি যে সাক্ষী থাকবে। আগে পুলিশ কি করবে, তার নিজের পকেট এগুলো সে উদাম করে সে দেখাবে যে তার পকেটে কিছু নাই। এখন আপনার মধ্যে একটা ইয়াবা ঢুকাই দিল, দিয়ে আপনাকে নিয়ে যাচ্ছে, আপনি তো আগে চেক করেন, আপনি তো জানেনই না যে পুলিশকে আগে না না পুলিশকে আগে আপনাকে বলা যায় যে আপনি চেক করে আগে দেখেন। কিংবা ধরেন পুলিশের কাছে আপনি সার্চ ওয়ারেন্ট চাইবেন যে ওয়ারেন্ট আছে কিনা, ওয়ারেন্ট না থাকলে সে কখন জিজ্ঞাসাবাদ করতে পারবে। কিংবা নারীদেরকে কীভাবে তল্লাশি করতে পারবে, অবশ্যই একজন নারী পুরুষ করতে পারবে। নারী পুলিশ যদি না থাকে তাহলে পুলিশের উপস্থিতিতে অন্য একজন নারী এসে তাকে সার্চ করবে। এখন আপনি তো সেটা করেন না, কিন্তু আপনার উপর সেটা অ্যাপ্লাই হচ্ছে। তো আপনার এগুলো জানা দরকার। আমি সবসময় তাদেরকে বলছি যে আমাদের সংসদে কীভাবে চলে, আমাদের দুর্নীতি দমন কমিশনগুলো কীভাবে আমাদেরকে আটকায় দিচ্ছে। আমাদের অনেক ওয়াইসদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন করছে না, মামলা করছিল না, আপনার মনে নেই, অভিযোগ দায়ের করছিল। তো তাদের তো জানতে হবে যে আসলে কাজগুলো কেমনে হয়। আমার এইগুলো একটা কিউরিয়াসিটি ছিল এবং আমি এগুলোকে শিখাইছি, এবং খুব ইন্টেনশনালি শিখাইছি যে এগুলো আমাদের ব্রাদারদের দরকার। আমি আমার কথা বলি, আমাকে মানে কোনো কারণ ছাড়া আমাকে 3বার অ্যারেস্ট করা হয়েছে, কোনো কারণ ছাড়া। আমার আব্বা আম্মাও জানে না এই ব্যাপার। রাস্তাঘাটে আমি রাতের বেলা চলে আসতেছিলাম, আমাকে ধরে নিয়ে রমনা থানার মধ্যে আটকায় থুয়ে দিচ্ছে। পল্টন থানার মধ্যে একদিন আমি সারা রাত্র মশায় আমার কামড়াইছি, সকালবেলা আবার মুসলেখা দিয়ে আমি ছাড়া পাইছি। আমার কোনো এক বন্ধু দূর সম্পর্কে, আমি কোনো আমার কাছের বন্ধুকেও জানাইতে পারিনি, এটা আমার বাবা মা জেনে যাবে। আমার মেসের কোনো একজন ভাই গিয়ে আমার ছাড়াই আনছে। তা আমি তো জানতাম না যে পুলিশকে মানে চ্যালেঞ্জ করা যায়। আমি যদি বাই চান্স চ্যালেঞ্জ করতে পারতাম, অথবা পালায় থাকা চায়, পালায় থেকে আমি আমার আইনজীবীকে পাঠাইতে পারি, পুলিশ আমাকে ধরতে চাইলে আমি পালাবো। আমার কাছে তখন তোমার পুলিশে ধরতেছে, আমার তো আত্মসমর্পণ করা দরকার। তো এটা আমার কাছে মনে হয়েছে, আমি বেসিক্যালি ওইখান থেকে গেছি যে আমার ভাইদের শেখানো দরকার। এবং যখন দেখছি যে না এটা আসলে ঘটনাটা একটু দুই দিক দিয়ে ঘটছে। একটা হলো আমাদের কমিউনিটির লোকজন, তারা ট্রাস্ট রাখতে পারেনি, তারা মনে করছে দিন দুনিয়া সব ধ্বংস করে ফেলতে। ট্রাস্ট রাখতে পারে নাই কেন? এটা একটা বড় এটা কারণ, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্যাপার তখন ঘটছে। এটা তাদের কোনো দোষ না। তখন হলো কাউন্টার টেররিজমের নামে বিভিন্ন মানুষকে যেইভাবে আপনার গ্রেপ্তার করা হচ্ছে, এগুলো তো হয়রানি করা হয়েছে তো। এবং মুভ ফাউন্ডেশনের কার্যক্রম যেহেতু কাউন্টার টেররিজমের একটা পার্ট ছিল, যদিও তারা করতো ভিন্নভাবে, তারা কাউকে ধরাইতো না বা ধরানোর মতো কোনো কার্যক্রম, তাদের একটা এনজিও কার্যক্রম, কিন্তু তারা কাউন্টার টেররিজমের পার্ট, এটা তো সত্য। সুতরাং আপনার ট্রাস্ট না থাকার একটা কারণ তো নিশ্চয়ই আছে। যে কাউন্টার টেররিজমের নামেই তো আপনার অনেক নিরীহ মানুষকে জঙ্গি বলে ধরা হচ্ছে, তো আপনি তো কাউন্টার টেররিজমের কাজই করতেছেন, হয়তো আপনি অন্যভাবে করতেছেন, মানুষকে ভুল বুঝাচ্ছেন, হইতে তো পারে। তো সেটার একটা কারণ তো আছে, ট্রাস্ট না থাকার তো একটা কারণ আছে। আর দ্বিতীয় নাম্বার একটা ব্যাপার হলো যে ওখানেও মুভ ফাউন্ডেশনেও সবার চিন্তা যে খুব সলিড তা তো না। ইন্টারনালিও কারো কারো চিন্তা আমার কাছে একটা সময় গিয়ে মনে হয়েছে যে তারা মুখে আমাদের সাথে যে আচরণ বা আমরা যে মানুষকে শেখাচ্ছি এই কথাগুলো যেভাবে যত মনে হয়, তাদেরও চাপ আছে এবং তাদের আচরণও কোথাও কোথাও আমার কাছে মনে হলো যে গরমিল আছে। গরমিলটা কেমন? সেটা হলো তাদের উপরে পরিপূর্ণ বিশ্বাস করা যায় না। যেমন একটা উদাহরণ দিই, সেটা হলো তারা তখন চাইতেছিলেন যে আপনার এই মাদ্রাসায় যে একটা বলাৎকারের একটা অভিযোগ আছে, যে প্রচুর পরিমাণে ছেলে শিশুদেরকে নিপীড়ন করা শিক্ষকদের মাধ্যমে, এটা একটা অভিযোগ তো আছে দীর্ঘদিন পর্যন্ত। অনেক মাদ্রাসায় কম বেশি ঘটেছেও, আবার অনেক মাদ্রাসায় আসলে ঘটে নাই কিন্তু অভিযোগ দিয়ে তাদেরকে হয়রানিও করা হয়েছে শিক্ষকদেরকে।
তো এই ঘটনাগুলোকেও তারা চাইছিলেন যে একটা সার্ভে করতে। এর আগে একটা সার্ভে করা হয়েছিল যে মাদ্রাসায় এবং স্কুলে কলেজে কি পরিমাণে আপনার এই জঙ্গি বা উগ্রবাদী আচার আচরণ আছে, সেটা কন্টেন্টের মাধ্যমে হইতে পারে, সোশ্যাল মিডিয়ার তার পোস্টের মধ্য দিয়ে হইতে পারে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কোন শ্রেণীর মানুষরা কি পরিমাণে উগ্রবাদী কন্টেন্ট সাপ্লাই দেয়, পোস্ট করে, এটা নিয়ে আমরা একটা সার্ভে করছিলাম। সেখানে দেখা গেলো যে কওমি মাদ্রাসার ছেলেদের অবস্থা একেবারেই সর্বনিম্ন, মানে 0.1% বলা যায়। আচ্ছা, এরকম। পরে তারা একটা সার্ভের এই চিন্তাটা করলেন যে মাদ্রাসায় কী পরিমাণে এরকম আসলে যৌন হয়রানি হয়, বলাৎকার হয়, এটা নিয়ে তারা একটা সার্ভে করবেন। তো এইটা নিয়ে আমার একটা দ্বিমত ছিল, প্রবল দ্বিমত। আমি বলছি যে এটা এইভাবে না, আমরা বাইরে থেকে করলে একটা হলো আমাদের বিশ্বস্ততার একটা অভাব আছে, আবার তারা মনে করতে পারে এটা একটা ষড়যন্ত্র। আমরা এটাকে পারি মাদ্রাসা কমিউনিটির লোকজন, মাদ্রাসার বোর্ড কর্তৃপক্ষ, তাদেরকে সাথে নিয়ে করা উচিত। এবং আগে আমাদের বোঝা উচিত যে এটা আসলে সমস্যাগুলো কি। এটা কোনো পরিবেশের কারণে হইতে পারে, অথবা আমরা যদি একটু কম্পারেটিভলি হিসাব করি যে এটা আবাসিক সমস্যার কারণে কিনা। আবাসিক সমস্যার কারণে অনেক সময় দেখা গেলো যে অনেক রেসিডেন্সিয়াল স্কুলের মধ্যেও হয়, অনেক আবাসিক স্কুলে হয়, কিংবা আবাসিক কলেজের মধ্যে হইতে পারে। কলেজ বলো, আবাসিক সেনাবাহিনী বা এই আবাসিক যত ইনস্টিটিউশন আছে, সেখানে একসাথে থাকলে এরকম কিছু ঘটনা ঘটতে পারে। ফলে হলো গিয়ে কম্পারেটিভলি আমাদের আগে চিন্তা করা দরকার যে আমরা কেন মাদ্রাসার উপরে আমরা ফোকাস দেবো। এইটা একটা আমার আপত্তি ছিল এবং আমি ওটাকে একটা প্রতিবাদ করছি। কিন্তু তারা ওটা আসলে মানতে রাজি ছিলেন না। তাদের ছিল যে না, তারা এরকম একটা আমরা এইভাবেই করব, এইভাবেই তারা করবেন। এবং যেহেতু আমি মাদ্রাসা কোঅর্ডিনেটর, আমি এবং এইটার কাজগুলো আমি করি, ফলে দেখা গেলো যে যাদেরকে এখানে রিসার্চের জন্য কাজে আনা হচ্ছে তারা আমার অধীনেই তারা কাজ করবে, আমারই তাদেরকে ডিরেকশন দিতে হবে। আর মাদ্রাসার সাথে সম্পৃক্ততা কোনো না কোনোভাবে আমারই সবচেয়ে বেশি, আমার বেফাকার সাথে সম্পর্ক। আমি বিভিন্ন মাদ্রাসার কর্তৃপক্ষ, আমাদের যদিও সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের বন্ধুরা এক শ্রেণী যদিও প্রবল পরিমাণে আমার বিরুদ্ধে নানান সমালোচনা করছেন, কিন্তু আমি জানি যে অজস্র মাদ্রাসা শিক্ষক আমার উপর যথেষ্ট তারা বিশ্বাস রাখতেন, কারণ আমার নেটওয়ার্ক বেশ বড় ছিল এবং অনেকেই আমার সাথে নিয়মিত সম্পর্ক রাখতেন। এবং আরেকটা কমিউনিটি ছিল, তারা নিয়মিত আমাকে তথ্য তারা যোগান দিতেন যেন কাজগুলো সুচারুভাবে হয়। তারা জানতেন সমস্যাগুলো কী এবং আমাদের ছেলেদের শেখানো দরকার। নইলে তো বরিশালের একটা মাদ্রাসা আমাকে দাওয়াত করে নেয় না, আমাকে ফেনীর একটা মাদ্রাসা তারা তো আমাকে দাওয়াত করে নেয় না শেখানোর জন্য, ঠিক না? তো পরে ওই ঘটনার পরে কী হইলো? তো ওই ঘটনার পরে যেটা হলো যে ওনারাও দেখলাম যে হয় না, আবার আমিও চিন্তা করলাম যে আমি কেন শুধু শুধু কাজা লাগাচ্ছি, আমি তো বুঝাইতে পারতেছি না আমার কমিউনিটিকে যে আমি তোমাদের ভালোর জন্য কিছু করতেছি। পরে আমি আমার মুরব্বী যারা আছেন, বিশেষ করে বেফাকের তখন মহাপরিচালক ছিলেন জুবায়ের আহমেদ চৌধুরী, ওনার কাছে গেলাম এবং আমার এছাড়াও আমার শিক্ষকদের কাছে, মাদারীনগরের আমাদের শিক্ষক, তাদের কাছে গেলাম। এবং তারা অবশ্য বারবারই বলছেন যে তুমি থাকো, কারণ তুমি যদি মুখ থেকে চলে আসো তাহলে অন্যজন হয়তো ঢুকবে, হইতে পারে সে আমাদের লোক না, আমরা তার উপর বিশ্বাস করতে পারবো না। তো তার থেকে পরবর্তী তারা বললেন যে ঠিক আছে, তুমি যেহেতু একেবারে থাকতেই চাও না তাহলে চলে আসো। আরেকটা হলো ওই একই টাইমে আমার একটা আবার রকমারি থেকে আমার একটা চাকরির প্রপোজালও ছিল। তো রকমারির মাহমুদুল হাসান সোহাগ ভাইও মনে করলেন যে ওইটা একটা দাজ্জালি ফিতনা, ওইটা কাউন্টারিজম, এটা ভয়াবহ ব্যাপার, চলে আসা উচিত, তুমি চলে আসো এবং তোমার স্যালারি যা দরকার বা যেভাবে আমরা করবো তোমাকে সম্মান করব। আবার তিনি আমাকে কেন চাইবেন, তিনি হয়তো মনে করছেন যে আমার হয়তো নেটওয়ার্কিং অনেক বড়, আমি আসলে কোলাবোরেটিভ কাজগুলো আমি করতে পারবো, তার কাছে মনে হয়েছে। তো তিনি মনে করলেন যে আমি মনে করলাম হোয়াই নট, আমি আসলে কেন শুধু তাহলে ওই ঘটনার পরে তুমি মুফতিকে আমি চলে আসলাম। এরপর তো রকমের। আচ্ছা, আমাদের আলোচনা ওইদিকে গেলে এখন অন্য আলোচনায় যাই। সেটা হচ্ছে তুমি তো একজন কবি না, আমি কবি এই কথা বলাটা সঠিক হবে না। আমি সত্যিকার অর্থে আমি আসলে কবিতা পড়ে খুব আনন্দ পাই, কিন্তু আমি কখনো কবিতা লিখতে পারি না। আমি কিছু কবিতা লিখছি, কিন্তু আমার ধারণা, আমি জানি না কবিরা যদি সেগুলোকে স্বীকৃতি দেয় তাহলে এটা কবিতা হইতেও পারে, কিন্তু আমার ধারণা এগুলো আমি বুঝে লিখিনি। আমি যেমন মাসিক রহমতে আমার 2টা কবিতা প্রকাশিত হয়েছে, সেটা আমি হেদায়েতুন্নাহু থাকতে, এবং সেটা খুব মানে সম্মানের সাথে, অর্থাৎ প্রায় 1 পৃষ্ঠা ব্যাপী, বড়, হায়নারা নিশুতি রাতে অগ্নি চাবুক হাতে রাজপথে, সদর্পে যায় হেঁটে হেসে হেসে, এরকম একটা কবিতা আমাদের। ওইটা আসলেই কবিতা হয়েছে কিনা জানি না, ওটা মনে হলো যে একটা ভাবের উন্মেষ ঘটেছে। আচ্ছা, এই যে এখানে আমি বলতে চাইছিলাম যে আসলে কবি মানে কি তোমার কাছে কি? আমি আমার যে কবিতা লিখতে পারলো সেই কবি, কিন্তু এই প্রশ্নটা একজন ধরো গ্রামের একজন লেখক যার নিরক্ষর সে, কিন্তু এই যে ভাবের যে উন্মেষ, এই ভাবের উন্মেষটা তার ঘটে হইতে পারে। আমি এর আগে
এই তুহিন খান এবং নেসারউদ্দিন রহমান তারা একটা পডকাস্ট করছিলেন অনেক দিন আগে, ওটা মনে তারা হারাইয়া ফেলছেন কিনা, তারা জিজ্ঞেস করছিলেন আমাকে বহু বছর আগে যে কবিতা মানে কি। কবিতার সঙ্গে আসলে আমি জানি না, কিন্তু একটা সময় ওই যে গ্রামের লোকদের কথা বললেন, তারা তো আসলে চায় যে তারা এমন কোনো কথা যেটা তাদের হৃদয়কে আন্দোলিত করে। এখন সেটাকে আপনি হয়তো কবিতা হিসেবে স্বীকৃতি দেবেন না, কিন্তু সেটা পদ্য, ছন্দবদ্ধ দুইটা লাইন, ঠিক না? সেই দিকে হিসাব করলে কবি জসিমউদ্দিনের কবিতার মতো কবিতা, তারা সবসময় নিজেরা আওড়ায়, অনেক কিছু নিজেরা বলে, অনেক ধাঁধা শ্লোক, হ্যাঁ তারা কিন্তু এগুলো তারা বলে। তো আমার কাছে কবিতা যাই হোক এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, ভালো হোক মন্দ হোক। আমার কথা হলো যেই কবিতা বা যেই রচনা মানুষকে আন্দোলিত করে না, ওই লেখার কোনো দরকার নেই। মানে আমি একটু ওইভাবে আসবো। এখন অনেকে বলবে যে এটা খুব ভালো কবিতা, আমার কাছে অর্থ নাই। আমার কাছে ওকে কবিতা এবং মানুষকে আন্দোলিত করে, আমি বলবো সেটা ঠিক আছে, আপনার ভালোটা কবিতা লিখছেন, এটা কবিতা। আর যদি কবিতা লিখছে কিন্তু মানুষজন বোঝে না, আমি বলবো এটা কোনো কবিতাই না। আমার কাছে কবিতার সংজ্ঞা আসলে এরকমই। আচ্ছা, তুমি তো বহু কাজ কারবার জড়িত ছিল এবং তোমার জ্ঞানও তো বহুবিধ। নানান রকমের ইনফরমেশন আমার মধ্যে আছে। তুমি হচ্ছে যে মাদ্রাসার থেকে তুমি পড়াশোনা করছো, সুতরাং আরবি বা ইসলামী জ্ঞানের যে সেটা তোমার আছে, ওয়ার্ল্ড পলিটিক্স যেটা সেটার ব্যাপারেও তুমি বেশ ভালো করো। এরপরে সাহিত্য তো আছেই, এরপরে বাংলাদেশের যে পলিটিক্স সেটাও, এবং তোমার যে হাতের লেখা সাহিত্য যেটা তুমি স্মৃতিচারণ বলতে পারো, সেটাও তোমার অসাধারণ। হ্যাঁ, এরপরে তোমাকে যদি বলি, এরপর তোমার কর্মক্ষেত্র যেগুলো সেগুলো তো আছেই। তোমার আরেকটা বিষয় যেটা, সেটা অ্যাজ এ রিসার্চার তুমি একজন খুব ভালো, এবং আমি তোমাকে যেটা জানি সেটা হচ্ছে অ্যাজ এ পরিসংখ্যানবিদও বলা যায় তোমাকে। কারণ হচ্ছে যে পরিসংখ্যান একটা আলাদা জিনিস, এটাকে রিসার্চ বলা যায় না, তো এইটাও ভালো। তো এই যে এতগুলো ইসের মধ্যে আসলে তুমি আরেকটা জিনিস, সেটা হচ্ছে তুমি ভালো কথকও, তুমি তো বেশ ভালো কথাবার্তাও বলো নানান জায়গায়, নানান ইসের মধ্যে বাকবুদ্ধি, সেটা হচ্ছে দাওয়াতে এবং দাওয়াতহীনও তুমি কথা বলো। হ্যাঁ, তুমি যেখানেই যাও সেখানেই কথা বলো। তো এই যে এত ধরনের ইসের মধ্যে, তো তোমার কি মনে হয় যে আসলে তুমি ক্লান্ত? না, আমার যতটুকু নলেজ, মানে সত্যিকার থেকে যদি জ্ঞান বলা হয়, এই জ্ঞানগুলো মানে একেবারে সত্যিকার আক্ষরিক অর্থে এগুলো বেসিক নলেজ, মানে এগুলো কোনো ডিপ নলেজ না। তুমি যদি ফিজিক্সের ব্যাপারে বলো, যে ফিজিক্সের ব্যাপারে যারা নাকি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে তাদের একটা বেসিক নলেজ না, এরপরে ডিপ নলেজ যারা কেউ যদি ফিজিক্স নিয়ে পড়ে বা এরপর পিএইচডি করে তারপর তার ডিপ নলেজ, না ওই রকম না। তোমার তো ডিপ নলেজ। আমি ওইভাবে বলি না, আমার কাছে মনে হয় যে আমার যতটুকু নলেজ সেগুলো আসলে বেসিক নলেজ, আর কিন্তু এগুলো একটু এলোমেলো নলেজ। এগুলো হলো নানান জায়গা থেকে অগোছালোভাবে মানে ঠেকার কারণে শেখা নলেজ। আচ্ছা, এখানে আরেকটা কথা যেটা সম্পর্ক হচ্ছে, তুমি বলো যে এগুলো একটা এলোমেলো নলেজ, তো এই কারণেই কি তুমি আসলে কথার মাধ্যমে এগুলোকে এক্সপ্রেস করতে চাও, যাতে এটা একটা সোজা লাইন, আমি যে কথাগুলো জানছি বা আমি চিন্তা করতেছি, এই একটা ফিলিস্তিন বিষয়ে আমি এলোমেলো অনেক নলেজ আমি আমার মধ্যে নিছি, সুতরাং আমি যদি বলি এগুলা বা লিখি তাইলে হয়তো এগুলো একটা তর্জের মধ্যে আসবে। হ্যাঁ, সেটা এই কথাটাই বলতে চাইছিলাম। আমি যখন মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় থাকা অবস্থায় আমরা দেয়াল পত্রিকা করতাম। তো এই দেয়াল পত্রিকায় আপনি জানেন যে অনেক রকমের আর্টের কাজ দরকার হয়, যে আপনার লেখাগুলোকে আর্ট করতে হবে, অনেক ডিজাইন করতে হবে, এটা ব্যাপার ছিল। এই যে কি বলে এটাকে, খেজুর গাছ সেগুলো একটা ব্যাপার আছে। হ্যাঁ, মিনার। আবার একটা হলো যে আপনার অক্ষরগুলোও তো সুন্দর করে লিখতে হবে, ঠিক না, যে শিরোনামগুলোকে আপনার আর্ট করতে হবে, একটা ব্যাপার ছিল। তো আমাদের সবচেয়ে দুর্বলতার জায়গাটা ছিল যে আমরা আর্টিস্ট খুঁজে পাইতাম না। মাদ্রাসার মধ্যে খুব বেশি আর্টিস্ট থাকতো না, 2-3 জন হয়তো পাওয়া যেত কিংবা না। আবার তাদেরকে যদি আমি যখন জালালাইন বছর দেখা গেল যে সে হয়তো পরে শরহে বিকায়া কিংবা সে হয়তো পরে দাওরা, তো দাওরায় হাদিসে পড়া একটা ছেলেকে আইনা আমি আমার পত্রিকার আর্ট করাবো, সেটা একদিকে যেমন খরচে একটা ব্যাপার, আবার হলো তার সময়েরও একটা ব্যাপার। সে আবার আসবে কিনা, আবার আমাদের সময়ের সাথে তার সময়ের মিল আছে কিনা, ওনার পড়াশোনা নষ্ট হয় কিনা, এই সমস্যাগুলো ছিল। কিন্তু আমাদের ক্লাসে কোনো আর্টিস্টও ছিল না। তো আমার মনে হলো যে এইগুলো এত মানে সমস্যা, এগুলোকে সমাধান করা দরকার। তো আমি চিন্তা করলাম আমি আর্টটা শুরু করি, দেখি পারা যায় কিনা। এবং আমি কিন্তু খুব দুর্দান্তভাবে আমাদের জালালাইনের বছরের আমরা 2টা দেয়াল পত্রিকা করলাম। একটা দেয়াল পত্রিকা আমাদের আব্দুল আলম একটা ছেলে সে নিয়ে গেছে, সে বললো যে এটা আমি আমাদের বাড়িতে নিয়ে যাবো। এবং সেটা কোনোভাবেই মাদ্রাসার 10টা দেয়াল পত্রিকা থেকে আপনার এটা হয়তো 1 নম্বর না হলেও 2 নম্বর অবশ্যই হবে। আচ্ছা, মানে এত ভালো আর্ট হয়েছে। এটার কারণ হলো সংকটগুলো আমার সমাধান করা দরকার, আমার তো এটা বোঝা দরকার যে ঘটনাটা আসলে কীভাবে ঘটছে। এই কারণে
ফলে আমার হয়েছে এলোমেলো। আমি তো আসলে সিস্টেমেটিকলি আর্ট যেভাবে শিখতে হয় এটা তো আমি শিখি নাই। আচ্ছা, ইভেন আমি আপনাকে মজার জন্য বলি, আসলে আমি যে টাইপ রাইটিং আছে না, কম্পিউটার কম্পোজ করা, এই কম্পোজ কিন্তু আমি শিখি নাই। মানে সিস্টেমে যেমন ধরুন এফ জে কে সেমিকোলন এল কে এরকম এইভাবে না হাত বসে, কিন্তু আমার হাত কিন্তু ওইভাবে বসে না। আপনি কখনো দেখলে বুঝবেন যে আমি আন্দাজে টিপতে টিপতে একটা জায়গায় আমার বসে গেছে। এখন আমি মনিটরের দিকে দেখলেও আমি যে সময় যেদিকে আমি আঙ্গুল ওই দিকে দিলে ওইটাই পড়বে। আচ্ছা, তো এরকম একটা এলোমেলো হয়েছে, কিন্তু কাজগুলো কোনো না কোনোভাবে হয়ে গেছে। করতে 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 মনে হলো যে আমার কাজটা তো এখন দরকার। আচ্ছা, তো অন্যান্য যেই ব্যাপারগুলো ঘটছে সেগুলো ধরেন প্যালেস্টাইন বলেন, সিরাত বলেন বা শিক্ষার ক্ষেত্রে বলেন, এগুলো আসলে কাজ করতে করতে দেখা গেছে যে এই কাজগুলো আমার করতে হয়েছে, আমি বাধ্য। আমাকে যখন কেউ কওমি শিক্ষা ফোরামে নেয়, আমি তো শিক্ষাবিদ না, কিন্তু কওমি শিক্ষার যে সংকটগুলো সেগুলো তো আমি অনুভব করি, আমি চিন্তাও করি এবং একই সাথে এই সংকটগুলোর মধ্য দিয়ে তো আমি আসছি, আমার ব্যথাটা তো আমার আছে, আমার একটা বেদনা আছে। ফলে আমি হয়তো শিক্ষাবিদদের মতো একেবারে ক্রাইটেরিয়া ধরে ধরে এইখানে সমাধান দরকার, এই ব্যাপারগুলো দরকার, এগুলো হয়তো বলতে পারবো না, কিন্তু আমার ব্যথার জায়গাটা তো আমি এক্সপ্রেস করতে পারবো। যেমন আমি কিছুদিন আগে গণসংহতি আন্দোলন, এখানে একটা কথা, তুমি যেভাবে মানে এই যে তোমার কমিউনিটি, কওমি কমিউনিটি, এটাকে তুমি যেভাবে ব্যথা বলছো, এটার যে ল্যাগগুলো আছে, যে প্রবলেমগুলো আছে, এটা তুমি যেভাবে ব্যথা বলছো, তো তুমি আসলে দেখা যায় বুঝতে পারা যায় যে তুমি আসলে খুব মানে ওইটাকে খুব ফিল করো, তোমার মাদ্রাসাকে তুমি ধারণ করো খুব বেশি ভাবে, ওন করো জিনিস। এবং আমি শুধুমাত্র ধারণ করি, তুমি তো কোনো মাদ্রাসায় পড়াও না, মাদ্রাসার সঙ্গে তোমার সম্পর্ক গত 15 বছর ধরে নাই। না, সম্পর্ক এই অর্থে নাই হয়তো আমি কোনো মাদ্রাসায় পড়াই না, সম্পর্ক এই অর্থে না যে আমি কোনো মাদ্রাসায় যাই না। আমি তো মাদারীনগর মাদ্রাসার প্রতি বছর আমার মাদারীনগর আমি পড়ছি এবং সেখানে নিয়মিত ইসলাহি জোরগুলোতে আমি যাই। শুধু যাই তাই না, আমাদের ছোটোখাটো মিটিংগুলো আমরা মাদ্রাসায় করি। আমরা ছোটোখাটো কিছু সমিতি মতো আমাদের কিছু আছে, প্রতিষ্ঠান আছে, আমি 1-2টার মধ্যে নিজেই জড়িত, এবং এরা সব মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নিয়ে। আমি উমরা করে আসলাম আমাদের মাদ্রাসারই বন্ধুবান্ধবদেরকে নিয়ে। শুধু তাই না, আমি যে এখন সাংবাদিকতার কাজ করি, এখানে যে লিখি, এখানে একটা বড় অংশ মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থী, তারা লেখেন। ফলে মাদ্রাসায় যেটা পড়াশোনা, সেখানের সাথে আমি হয়তো একেবারে আপনার একাডেমিকলি আমি হয়তো জড়িত না, কিন্তু আমি তাদের সাথে আসি। ইভেন আমি আপনাকে আরও বলি, মাদ্রাসায় অনেক সময় অনেক ডায়েরি বের হয় না, বছর শেষে বের হয়, ডায়েরি বের হয়, যে সেই অনেক মাদ্রাসার ডায়েরি আমি এখনও কাজ করি, অনেক মাদ্রাসার স্মারকের কাজ আমি এখনও করি। তো সেই কাজগুলোর সাথে কিন্তু মাদ্রাসার কারণে আমার সম্পৃক্ততা তো আছে, সেগুলো তো আছে। আর আমি ব্যক্তিগতভাবে নিজেকে সবসময় এটা পরিচয় দিই এবং বাইরের মানুষ আমাকে ওইভাবেই ট্রিট করে, সেটা হলো আমি কওমি মাদ্রাসা। আচ্ছা, এখানে ভালো কথা মনে করছো যে বাইরের মানুষ তোমাকে মাদ্রাসার স্টুডেন্ট বা হুজুর হিসেবে ট্রিট করে, বইলে কি আসলে তুমি এখনো মনে করো যে তুমি হুজুর? না, বাইরের মানুষ আমি চাই সেটা আমাকে এইটাই ট্রিট করুক। অনেক মানুষ যারা চায়, যেমন অনেকে কবিতা লেখেন মাদ্রাসার, তারা কবিতা লিখতে লিখতে তারা মনে করে তাকে কবি হিসেবে ট্রিট করুক, সে মনে করে তাকে সাহিত্যিক হিসেবে ট্রিট করুক, লেখক হিসেবে। কিন্তু আমার সবসময় মনে হয়েছে আমাকে কওমি মাদ্রাসার একজন শিক্ষার্থী, মানে একজন হুজুর এবং এই কমিউনিটির মানুষ হিসেবে ট্রিট করি, কারণ আমি এই কমিউনিটিতেই বিলং করি এবং আমি যা বলবো এটা এই কমিউনিটির মধ্য থেকে একজন মানুষ হিসেবেই বলবো। ইভেন আমি এইভাবে বলতে চাই যে আমি যদি কোনো একটা বই পড়ি এবং সেটা যদি অরুন্ধতী রায়ের, আমি একটা বই পড়লাম কিছুদিন আগে, মাদার মেরি কামস টু মি, এবং সেটা পাঠ করে আমি একটা পাঠ রিভিউ লিখলাম, সেটাও যদি কেউ মনে করে একটা মাদ্রাসার ছেলে অরুন্ধতী রায়ের একটা বই পড়ে রিভিউ লিখছে, আমি চাই সেইটাকে আমাকে ট্রিট করুক। আমাকে এইটা দরকার নাই যে আমাকে একজন বাইরের, ধরেন একটা গতানুগতিক একটা সেকুলার শিক্ষায় শিক্ষিত, যিনি আবার ইউনিভার্সিটিতেও পড়ছেন, এমন একটা ছেলে সে জানে সে ট্রিট করুক, আমি এটা চাই না। এটা তাহলে তোমার প্রতি এক ধরনের করুণা হইলো না, মাদ্রাসার শিক্ষার্থী সেও আবার লিখতে পারে। সেটা যদি কেউ করুণা করে, সেটা একদিকে তারা করতে পারে এই জন্য যে তাদের ইনফরমেশনের গ্যাপ আছে, তারা জানে না, এই কারণে তারা করতে পারে। আর দ্বিতীয় নাম্বার ব্যাপার হলো, মাদ্রাসা শিক্ষার্থীরা যে লিখতে পারে এটা তাদের জানাটা দরকার, আসলে দরকার, তাদের দরকার। আচ্ছা, কারণ লেখা কিংবা এক্সপ্রেস করা বা নলেজ, এইটা মাদ্রাসা কিংবা ইউনিভার্সিটি এইটার দ্বারা কোনো কি করে না, মানে কোথাও কোনো সংকট না, এটা কোনো বাধা না। আচ্ছা, ফলে আপনি মাদ্রাসাকে কেন ছোট হিসেবে দেখবেন, বোঝা যায় যে। এবং মাদ্রাসার শিক্ষার্থীরা তারা আমাকে যদি করুণা করে, সেটা তো এইটার জন্য না যে করুণা করে সে আমাকে স্পেস দেবে, আমি তো তাদের কাছে কখনো কোনো স্পেস চাই নাই।
মাদ্রাসা শিক্ষার্থীরাও কখনো কোনো তাদের কাছে কোনো স্পেস চায় না। আপনি যদি এটা বলেন যে ইয়াহিয়া সিনোয়ারের বই আমি অনুবাদ করছি, সেটা ইলহাম থেকে ছাপা হয়েছে, এটা তো এই জন্য না যে আমি মাদ্রাসায় পড়ি। এটা যদি ইউনিভার্সিটির একটা ছেলে লিখতো এবং সে যদি এইভাবে এই ভাষায় সে অনুবাদ করে লিখতে পারতো, তাহলে কি ইলহাম ছাপতো না? ওকে, নাইস। এবং তাদের থেকে আমারটা ভালো কিনা সেটা দেখুন। আচ্ছা, এখন তোমাকে দুইটা ইন্টারন্যাশনাল বিষয়ে কথা বলবো, প্রশ্ন করব। যেটা এক নাম্বার হচ্ছে যেটা ফিলিস্তিন। ফিলিস্তিন আসলে এটা নিয়ে তো নতুন করে বলার কিছু নাই। তো আমরা গত এই 2023 সালের 7 অক্টোবর 7 অক্টোবর থেকে যে হামলা শুরু হইল, তো এটার ফলে এবং বর্তমানে যে সিজফায়ার চলতেছে গত 2-3 বছরের মধ্যে যা যা ঘটলো, তো এরপরে আসলে লাস্টলি কি এক্সপেক্ট করা যায়? আমি প্যালেস্টাইনিদের মনোবল তো অন্য ব্যাপার। মানে আমাদের জন্য ফিলিস্তিন একরকম একটা বিষয়, আর একটা ফিলিস্তিনিদের জন্য ফিলিস্তিন একটা অন্য একটা বিষয়, তাই না? আমরা ফিলিস্তিনিদের জন্য ফিলিস্তিন কেমন, সেখানে আমরা বেসিক্যালি কিছু সহযোগিতা করতে পারবো, অথবা আমরা ভয়েস রেইজ করতে পারবো, এর তো বেশি কিছু না। আমাদের সরকারকে আমরা চাপ দিতে পারবো যেন জাতিসংঘে বা অন্যান্য আন্তর্জাতিক যেই সংগঠনগুলো আছে বা সংস্থাগুলো আছে সেখানে যেন তারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায়, এই তো। কিন্তু আমাদের জন্য ফিলিস্তিন কেমন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হয়। আমাদের বলতে হচ্ছে অ্যাজ এ মুসলিম ওয়ার্ল্ড ওয়াইড, কিংবা আমরা যদি বলি বাংলাদেশি মুসলমান, মানে যে কোনোভাবেই হইতে পারে। সেই জায়গাটা আমি এইভাবে বলবো যে আফিয়া সিদ্দিকী একটা বড় প্রশ্ন সারা পৃথিবীতেই এখন। আফিয়া সিদ্দিকীর বোন ফাইজা সিদ্দিকী, ওনার একটা সাক্ষাৎকার একটা ছোট একটা অংশ আমি পড়ছিলাম। ওটার মধ্যে তিনি বলছেন যে তার বোন আফিয়া সিদ্দিকী একাধিকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখছেন, এবং স্বপ্ন দেখার পরে উনি প্রিজন নাকি আগে না, উনি তো জেলখানায় এখনো তো বন্দী। সেটাই তো, হ্যাঁ, ইন প্রিজন। তো জিজ্ঞেস করছেন যে আল্লাহ রাসূল, মানে আমার অপরাধটা কি, আমাকে কেন এই পরীক্ষায় ফেললেন, আল্লাহ তাআলা কেন আমাকে এই পরীক্ষার মধ্যে দিয়ে নিচ্ছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিয়েছেন যে এটা তোমার পরীক্ষা না, এটা উম্মাহের পরীক্ষা। হোয়াট শুড টু ডু। হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছে যে প্যালেস্টাইন এটা আসলে উম্মাহের পরীক্ষা। মানে ফিলিস্তিনের মধ্য দিয়া ফিলিস্তিনের মানুষের মনোবল তো নষ্ট হয় নাই, তারা তো আল্লাহ তাআলার কাছে মকবুল। এবং আপনার উহুদ যুদ্ধের পরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে আয়াত নাজিল করলেন যে আমি চাইছি কিছু মানুষের শাহাদাত। হ্যাঁ, তো এরকমভাবে আল্লাহ তাআলা এই উম্মাহের মধ্য থেকে কিছু মানুষের শাহাদাত নিশ্চয়ই চাইছেন, এবং একই সাথে চাইছেন যে পুরো উম্মাহকে বুঝাইতে যে তোমাদের ল্যাকিংসটা কি। তোমরা যেই মনে করতেছো যে সারা পৃথিবীকে তোমরা 150 কোটি মুসলমান খুব মানে দবদবা খুব অলওয়ালার মধ্য দিয়ে তোমরা আসো, হ্যাঁ, তোমরা খুব জাঁকজমকের মধ্য দিয়ে আসো, তোমরা আসলে বিশ্বের মধ্যে তোমরা নিজের একটা নিগৃহীত একটা নিপীড়িত একটা জাতি, তোমাদেরকে কেউ মূল্যায়ন করে না। তোমাদের এত সম্পদ, আরবদের অনেক সম্পদ, যদি বলেন তারা $6 ট্রিলিয়ন বেশি আমেরিকায় এই যুদ্ধের মধ্যে তারা ইনভেস্ট করছে, এত তাদের সম্পদ। তারা নিজেরাও বুঝতে পারতেছে যে আমেরিকা ইউরোপ ছাড়া তারা টিকতে পারতেছে না। তারা যদি এরকম করে যে ফিলিস্তিনের পক্ষ হয়ে তারা অস্ত্র বা সেনাবাহিনী পাঠায়, তারা ভাবতেছে যে আমরা নিজেরাও ধ্বংস হয়ে যাব, আমাদের বিরুদ্ধেও ইউরোপ এবং আমেরিকা এমনভাবে একটা যুদ্ধে অবতীর্ণ হবে যে আমরা সেই যুদ্ধে পরাজিত হব, আমাদেরও লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। এই তো মানে আমার হিসাবে তাদের তো অ্যাজাম্পশন, তাদের হিসাব নিকাশ তো এরকমই, তাই না? অর্থাৎ আমরা এত সম্পদ এত কিছুর পরেও আমরা সত্যিকার অর্থে আমরা শক্তিশালী মুমিন হইতে পারি নাই। এখন এখানে যে শিক্ষাটা আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চাইলেন, বিল আখির 3টা পয়েন্ট তুমি কি মনে করো, কি শিক্ষাও? 1 নম্বর শিক্ষা এটা হলো, আমরা একেবারেই মানে ভেরি পার্সোনাল আমার জায়গা থেকে বলি, তোমার জায়গা থেকে, সেটা হলো 1 নম্বর হলো আমরা ইসলামকে শুধু একটা উখরবি ধর্ম বলে আমরা চিহ্নিত করে ফেলছি বহু আগে থেকে। ওকে, এবং মানে হচ্ছে শুধুমাত্র আখিরাতের লাইফ আফটার লাইফ, আফটার লাইফ, এছাড়া আর কোনো ধর্ম এটা না। অর্থাৎ আমি যা করবো শুধুমাত্র আখিরাতে প্রতিদান পাবো, ইসলাম শুধুমাত্র সেই কাজ, সেই জিনিস। ইসলাম যে পাঠানো হয়েছে দুনিয়ার মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য, এবং যেখানে কোরআনের মধ্যে বলা হয়েছে ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণও এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই কথাটা আমার ধারণা যে একটা বড় অংশের মুসলমান সেটা ভুলে গেছে। ফলে আমাদের দরকার ছিল যে দুনিয়াটাকেও সুন্দরভাবে বোঝা, এখানের সংকটগুলোও বোঝা,
তাহলে এইটা যদি আমরা একটু আগে থেকে ট্রাই করতাম। এই সংকটটা তৈরি হওয়ার মূল কারণ কি তোমার মনে হয় যে উপর সারা পৃথিবীতে শিক্ষার অভাব। সেই শিক্ষার গ্যাপটা কেন হইলো? শিক্ষার গ্যাপটা এই জন্য হয়েছে যে আমরা বিলাসিতা ডুবে গেছি। আমরা আমাদের নিজেদের আমরা বৈশা রয়েছি পুকুরের পারে, বাংলাদেশের মুসলমানদের বিলাসিতা না, আমরা তো পরিশ্রমী না, আমরা তো অলস। আমাদেরকে অলসতা থেকে বের হইতে হবে। কোন দিক দিয়ে? আমরা নলেজের মর্যাদা দিয়ে যাইনি, আমরা যথেষ্ট জ্ঞান শিখতে আমরা রাজি না। এবং এই যে আমি এর আগে আমরা যে কথা বললাম প্রবলেম সলভ করা, ওইদিকে আমাদের আগ্রহ কম। আমাদের তো সারা পৃথিবীর সবচেয়ে বড় এই যে ইজতেমা হইতেছে, এই ইজতেমা যেটা হইতেছে এইগুলোর মধ্যেও মানুষকে আসলে আমলের দিকে জোড়ায় রাখার জন্য হচ্ছে। মুসলমানের একই সাথে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, মুসলমানের একই সাথে 3টা জায়গা সমান তালে চলা উচিত। এবং এটা সাহাবা একরাম থেকে শুরু করে এবং পরবর্তীতে যতদিন পর্যন্ত মুসলমানরা শক্তিশালী মুমিন হিসেবে ছিল, পৃথিবীতে রাজ করছে, অতদিন পর্যন্ত তারা 3টা বিষয়কে সমান তালে একসাথে রাখছে। যখন এই জায়গার 3টা জায়গা তারা যখন বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন মুসলমানরা সব দিক থেকে বিচ্ছিন্ন হওয়া শুরু করছে। 3টা কি? একটা হলো ইলম, জ্ঞান। এখন ইলম বলতে শুধু এখন আর জ্ঞান বলা মুশকিল, তুমি মানে আমি একটু অন্যভাবে বলো। জ্ঞান একটা হলো ইলম, একটা হলো ইবাদত, একটা হলো হাদারত। ইলম যেটা জ্ঞান, এখন জ্ঞানকে শুধু জ্ঞান বলা, আপনি দেখুন কুল্লিয়াতুল উলুম মানে কিন্তু সায়েন্স ফ্যাকাল্টি, মানে ইলম মানে কিন্তু এখন শুধুমাত্র জ্ঞান বলতে যেই আপনি কোরআন হাদিসের জ্ঞান বলেন শুধু এইটুকু না, জ্ঞান বলতে একটা ভাস্ট ব্যাপার। আরেকটা হলো ইবাদত। ইবাদত যেটা, এটা আমলের সাথে সম্পর্ক, অর্থাৎ আল্লাহ তাআলার দাসত্ব। এইটার মধ্যে যেগুলো আমাদের ইজতেমায় হচ্ছে, এটা হলো কি মানুষ ইবাদত থেকে দূরে সরে যাচ্ছে, আল্লাহর দাসত্ব থেকে দূরে সরে যায়। মানুষ যখন আল্লাহর দাসত্ব থেকে দূরে সরে যায়, তখন সে ইলমের মর্যাদা আসলে দিতে শেখে না। সে নিজের মধ্যে যেই শক্তিমত্তা, সেটা সে খুঁজে পায় না যে আমি আল্লাহর দাস, আমি পৃথিবীর কারোর সামনে মাথা নত করবো, এটা সে খুঁজে পাবে না। এবং আরেকটা হলো তার রুহানিয়ত নষ্ট হবে, তার রুহানিয়ত নষ্ট হবে, আত্মিক শক্তি নষ্ট হবে। কিন্তু চায়নার মানুষ জ্ঞানকে, প্র্যাকটিক্যাল জ্ঞান বলো, মানে এই জ্ঞানকে তারা যতটা অ্যাপ্লিকেবল বানাইছে, হ্যাঁ, এটাকে তারা যতটা ডিজার্ভ করে, যতটা ওন করে, এটাকে যেভাবে তারা নার্সারি করে, আমরা তো ওইটা করতে পারতেছি না, তো করি না, তাই না? তো সেই দিক থেকে তো দেখা যায় যে জ্ঞানকে তারাই বেশি ধারণ করতেছে। ওই কথাটা একটু পরে আসি, তাদের তো রুহানিয়ত নাই। হ্যাঁ, ওই জায়গাটা রুহানিয়ত দরকার, ওই জায়গাটা আমি একটু পরে আসি, একটু পরে বলি। 3 নম্বর হলো হাদারত বলতে আমি বুঝেছি যে সভ্যতা কিন্তু অবকাঠামোর সাথে সম্পর্ক। অর্থাৎ একই সাথে আমাদেরকে সাহাবা একরাম কিন্তু এটা করছেন, ইলম, ইবাদত এবং হাদারত একই সাথে জাগতিক উন্নয়ন, মানুষের প্রবলেম সলভ করা, যে আপনার সরাইখানা নির্মাণ করা, ডাক বিভাগ চালু করা, এগুলো তো তারা করছেন, ঠিক না? মিনজানিক আবিষ্কার করছেন। এইভাবে পরবর্তী যুগে যারা আব্বাসী যুগে আইসা, উমাইয়া যুগে আইসা, তারা কি করছেন? আরো উন্নয়নের দিকে শহর নগর গঠন করছেন, মানুষের জীবনযাত্রা যেন সুন্দর হয়, মসজিদগুলো সুন্দর করছেন যেন মানুষ ইবাদত করে শান্তি পায়। এই তো এইভাবে। ওকে, এখন কোশ্চেন হলো যে তাহলে যারা শুধুমাত্র দুনিয়া বা চায়নার কথা আপনি বললেন, তারা তো শুধু নলেজের উপরে আছে, কিন্তু তারা আসলে হাসানা পাইছে কিনা? আমাদের মুসলমানদের জন্য কিন্তু এটা খুব জরুরি। তাকে দুনিয়ার মধ্যে হাসানার মধ্যে একই সাথে কল্যাণের মধ্যে কিন্তু মুক্তি একটা বড় প্রশ্ন, এবং একই সাথে আখিরাতের কল্যাণও লাগবে। ফলে মুসলমানদের চ্যালেঞ্জ 2টা। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে ইশফিদ দুনিয়া কা আন্নাকা গরিব আও আবিরি সাবিল, যে তুমি অপরিচিতর মতো থাকো, এর মানে এটা না সে দুনিয়া ভোলা হয়ে থাকবে। অর্থাৎ হলো সে দুনিয়ার মধ্যে কাজটা যেটা করবে, আর আবিরি সাবিল, এটার মধ্যে সে হাসানা খুঁজবে। সে যখন আল্লাহ রাসূল যখন বলছেন যে দুনিয়া হলো গিয়ে জেলখানার মতো, এটা হলো আপনাকে স্ট্রাগলের জন্য পরিশ্রম করবেন। আপনি দুনিয়ার মধ্যে বিলাসিতা করবেন না। সিজনের মধ্যে মানুষ যেরকম বিলাসিতা করে না, বরং সে মুক্তির চেষ্টা করে, অথবা সে এখানে নিজের মধ্যে সমৃদ্ধি অর্জনের চেষ্টা করে। আধুনিক জেলখানার মধ্যেও দেখেন এইভাবে, সে তো দুনিয়া ভোলা হয়ে যায় না। সিজনের মধ্যে কি মানুষ সেটা করে যে সে তার শরীর খোয়ায় ফেলবে, বরং সে ব্যায়াম করে নিয়মিত, যেন তার শরীর নষ্ট না হয়। এই তো কাজগুলো। আপনার চায়নার মধ্যে বেসিক্যালি হাসানা আছে কিনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি শুধু চায়না না, চায়না, জাপান, অনেক জায়গার মধ্যে দেখেন যে সেখানে কী পরিমাণে আত্মহত্যা। তাহলে কি বোঝা গেল? তাদের কিন্তু মানসিক শান্তি নাই। মেয়েরা আনমেরিড থাকতেছে, কারণ তারা ছেলেদেরকে ট্রাস্ট করতে পারতেছে না, তারা কিন্তু সুখ পাচ্ছে না। ইভেন আমরা যেটা কমে গেছে, ইভেন আমরা যেটাকে মনে করি যে সেক্সুয়ালিটি, যার মধ্যে মনে করার অন্যতমটা সুখ, মেয়েরা তাতেও রাজি না। পুরুষকে তারা দূরে থাকে, বরঞ্চ তারা ডল ব্যবহার করতেছে। এই যে ব্যাপারগুলো বোঝা গেল, রিলেশনের মধ্যে যাইতেছে না। হ্যাঁ, আপনি যদি আলটিমেট হিসাব নিকাশ করেন, দেখা গেল যে দুনিয়ার হাসানা যেটা বেসিক্যালি তারা সেটা পায় নাই। এটা একমাত্র ইসলামের মধ্যেই আছে, এবং ইসলাম এই শক্তিমত্তা নিয়েই পৃথিবীতে আসছে। ইসলাম মানুষকে যে মুক্তির কথা বলছে, এটা দুনিয়াতে এবং আখিরাতেও। এখানে মানে আরেকটা সম্পূরক প্রশ্ন আছে, এই যে
মডার্নিটি, ধর তুমি যেটা বললা যে সেক্সুয়াল মডার্নিটি বলো বা সামাজিক মডার্নিটি, এখন মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তার 18 বছর বয়স হয়ে গেছে, সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমেরিকা বলো বা আধুনিক সংস্কৃতি বলো, তারা সিঙ্গেল লাইফ লিড করছে। একজনের সঙ্গে তার 5 দিন ভালো লাগতেছে, সঙ্গী তার সাথে থাকতেছে 6 মাস 1 বছর থাকতেছে, এইভাবে সে তার পুরা লাইফ করে দিতেছে, সে বাচ্চা নিতেছে না। অনেকে এটা প্রচুর, মানে চায়না বলো, জাপানে তো এটা খুব ভয়াবহ একটা সমস্যা। সুইজারল্যান্ডে অনেক আমি শুনছি যে স্কুলের মধ্যে বাচ্চা পাওয়া যাচ্ছে না, কারণ বাচ্চা নিতেছে না। তাদের যে শুধুমাত্র ভুগবাদ, যেটা এই ভুগবাদ। তো এখন আমি যেটা বলতেছি, এইটা যদি হয় সামনে আরো, এখন তারা তো এই ভয়ে বাচ্চা নিতেছে না যে বাচ্চা পপুলেশন ক্রাউডেড হয়ে গেছে পৃথিবীতে। হ্যাঁ, শুধু ক্রাউডেড হয়েছে তা না, তার কাছে মনে হলো যে বাচ্চার জন্য নিরাপদ পৃথিবী গড়া হয় না, তো সুতরাং এখন এইটা যদি আরো রেজ হয় সামনে, এবং তারা যদি মনে করে যে না, বার্থ রেট আরো কমানো দরকার, তাহলে মানুষের জন্য বাসযোগ্য পৃথিবী হবে। তো এটা যদি আজকে 50-100 বছর পরে যদি, তাহলে এখন যে এই আন্দোলন বা এখন যে প্রবণতাটা শুরু হয়েছে সভ্যতার মধ্যে, সিঙ্গেল থাকার, কোনো মানে শুধু এনজয় করে ভোগ করে লাইফটাকে শেষ করে দিলাম, এর মধ্যে 2-4 জন যারা বাচ্চা টাচ্চা নিল, এগুলো এরাই পরবর্তীতে আরো কিছু বংশ হবে না। এটা তো রাইট না। এটা এখানে সমস্যাটা হলো যে ইসলামের যে ফিলোসফিক্যাল যেই চিন্তাগুলো, সেইগুলোকে নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। আমাদের মুসলিম বিশ্বের এখন একটা বড় সমস্যা হয়ে দাঁড়াইছে যে আমাদের যথেষ্ট ফিলোসফার নাই, আমাদের যথেষ্ট দার্শনিক নাই। ইসলামের যে দর্শন হলো একটা সমাজের চেহারা, ফেস। আপনার মনে আছে কিনা, আমরা কিছুদিন আগে দায়রার একটা কনফারেন্স ছিল, আন্তর্জাতিক কনফারেন্স শেরাটনে, সেখানে 2 দিন ব্যাপী একটা কনফারেন্স ছিল। ওখানে অ্যালেক্স নামে একজন দক্ষিণ কোরীয় এক ভদ্রলোক, তিনি বক্তব্য দিচ্ছেন, এবং আমি তার কাছে এই কথাটা জিজ্ঞেস করছিলাম যে তোমার কি মনে হয়। এবং অ্যালেক্স যে উত্তরটা দিছে, আমি এইটা সোশ্যাল মিডিয়াও দিয়েছিলাম, যে আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার কি মনে হয় যে মুসলমানদের যেই পতন বা অধপতন, সেটার কি কারণ? উনি বললেন যে অধপতন কেমন? আমি বললাম যে মুসলমানরা এখন কোনো দেশের ক্ষমতায়, শক্তিশালীভাবে ক্ষমতায় নাই, মানে ফ্রম পাওয়ার, ফ্রম নলেজ, শিক্ষা, অনেক দিক থেকেই তো মুসলমানরা পিছিয়ে আছে। অধপতন না বলে আমরা পিছিয়ে থাকাটা তো নিশ্চয়ই বলা যায়। এটার কারণটা কি? এটার কারণ কি এইটা? মুসলমানরা যথেষ্ট উদার না? মুসলমানরা যথেষ্ট অতিথি পরায়ণ না এটা? নাকি মুসলমানরা এক্সট্রিম, উগ্র? তোমার কি মনে হয়? সে সবগুলোকেই নাকচ করছে। সে বলছে না, মুসলমানরা তো অত্যন্ত উদার, অত্যন্ত ভালো, ভদ্র। এবং উনি বললেন যে আমি বাংলাদেশে আসছি, তোমাদের আচরণ, আমি তো অভিভূত। এর মধ্যে কোনো ঘাটতি নাই। ঘাটতিটা হলো যে মুসলিম সমাজের ফেসটা খারাপ, মুসলিম কমিউনিটির ফেসটা খারাপ। সেটা হলো মুসলমানদেরকে নতুন দর্শন দিতে হবে, পৃথিবীকে নতুন একটা ফেস দিতে হবে। উনি একটা উদাহরণ দিয়ে বললেন, উনি বললেন দেখেন, চীন, চায়নার শত্রু তো ইউরোপ, চায়নার শত্রু তো আমেরিকা, কিন্তু চায়না তো স্ট্রাগল করে তারা দাঁড়ায় গেছে। কেন? কারণ চায়নার মধ্যেও কি ট্র্যাডিশনালিস্ট নাই? বিপুল মানুষ তো চায়নার মধ্যে, তারা ঘরই পায় না, তারা পানিতে ভাসমান অবস্থায় থাকে, ফ্লোটিং বাড়ি, হাউস, এরকমের মধ্যে তারা থাকে। কিন্তু চায়না পৃথিবীকে অন্য একটা ফেজ দেখাইছে, যে জানো পৃথিবীর মধ্যে তারা একজন সুপার পাওয়ার, অন্যতম সুপার পাওয়ার। এই তো এইটা হলো চায়নার দর্শনের প্রভাব মুসলিম সমাজের, মুসলিম কমিউনিটির বা টেকনোলজিটাই তাদের একটা ফিলোসফি। শুধু টেকনোলজি শুধু না, টেকনোলজির মধ্য দিয়ে একটা ফিলোসফি আপনাকে দেখাইতে হয়। এই দর্শনের কাজগুলো দার্শনিকরা করেন, তারা যুক্তি দেন। আমাদের একটা সময় হয়েছে না যে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে বা অনেক বড় বড় শিক্ষাবিদদেরকে আমরা দেখছি তারা বিজ্ঞান নিয়ে কথা বলে, আমরা আবার তার বিরুদ্ধে প্রশ্ন ছুড়ছি, আপনি তো নিজে বিজ্ঞানী না, আপনি কি বিজ্ঞান নিয়ে কথা বলবেন? বেসিক্যালি তারা দার্শনিক। তারা আমাদের হুজুরদেরকে বা ইসলামপন্থীদেরকে তারা কোশ্চেন করতেছেন যে বিজ্ঞান কেন তোমরা শেখাও না? শিক্ষার মধ্যে একটা বিজ্ঞান আছে, এবং প্রত্যেকটা শাস্ত্র ইটসেলফ একটা বিজ্ঞান। আপনি নৃত্যকলা একটা বিজ্ঞান না, এটা কি বিজ্ঞানের সাথে কন্ট্রাডিক্ট করে? এরকম তো না। এই টাইপের একটা ব্যাপার। সুতরাং আমাদের বৈজ্ঞানিক যে একটা ফিলোসফি, মুসলমানরা যে আবিষ্কারে উন্নত, আমাদের তো অনেক বিজ্ঞানী পৃথিবীতে আছে। আমরা যে ক্যাপাবল, আমরা যে উদার, আমরা যে অতিথি পরায়ণ, এবং আমরা যে উগ্র না, এই যে একটা ফিলোসফি, এটা পৃথিবীতে দেখানো দরকার। এর দ্বারা কি হবে? পৃথিবীও মুক্তি পাবে। এর দ্বারা শুধু আমরা মুক্তি পাবো তা না, পৃথিবী মুক্তি পাবে। আমি এটা একটা উদাহরণ দিলাম, আমার মনে হয় সহজ হবে। আবুল হাসান নদভী রহমতুল্লাহি, তিনি অক্সফোর্ডে একটা বক্তব্য দিয়েছিলেন, সেটা সম্ভবত 87 সালে দিকে, ম্যানকাইন্ড ডেপ টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে মানব জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঋণী। হ্যাঁ, কেন ঋণী? উনি বলছেন দুইটা ঘটনার কথা বলছেন। একটা হলো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন তার আগে কিন্তু সারা পৃথিবী বর্বর ছিল, সমস্ত ধর্মই বর্বরতার মধ্যে ঢুকে গেছে, এমন না কোনো ধর্মের মধ্যেই সংস্কারক ছিল না। খ্রিস্টান ধর্মের কী অবস্থা, ইহুদি ধর্মের তখন ওই আপনার এটাকে কত শতাব্দী, ষষ্ঠ শতকে, ওই শতাব্দীতে আপনি দেখবেন যে খ্রিস্টান ইহুদি ধর্ম মানে যেই সমস্ত ধর্ম ওই সময় ছিল জরথুস্ট্রীয় ধর্ম, সব ধর্মের মধ্যে দেখবেন প্রবল পরিমাণে কুসংস্কার ঢুকে গেছে, এমনভাবে যে তারা রাজাকে পূজা করা শুরু করছে এবং প্রত্যেক রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে। আবু হাসান নদভী রহমাতুল্লাহ বলতেছেন সারা পৃথিবীর অবস্থা এমন যে এটা যেন বিরাট একটা বৃক্ষ, যেটা ফুলে ফলে ভরা, কিন্তু সেটার শিকড় পচে গেছে, সেটা একটা ধাক্কা দিলে পড়ে যাবে, এরকম একটা অবস্থা ছিল। তো এখন সেখান থেকে পৃথিবীকে মুক্তি কে দিচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা যে সভ্যতা নিয়ে আসছেন, যে চিন্তা তিনি নিয়ে আসছেন, তাদেরকে শুধুমাত্র মুসলমানরা উপকৃত হয়েছে। এখন খ্রিস্টানদের মধ্যে যে আমরা কি সেই বর্বরতা দেখি, ষষ্ঠ শতকে যে বর্বরতা ছিল, তাহলে তারা যে বর্বরতা থেকে তাদের যে একটা উন্মেষ ঘটলো, তারা এই সভ্যতা তারা কই পেয়েছে? সেটা মুসলমানদের অবদান। মুসলমানরা দেখাইছে যে উদারতা কেমনে হয়, মুসলমানের সাথে আচরণ কেমনে করতে হয়, মানুষকে কতটুকু পূজা করতে হয়, কতটুকু রাখতে হয়, রাজার সাথে কি আচরণ করতে হয়, এগুলো তারা দেখাইছে। তারপরে মুসলমানরা আবার সভ্যতা অন্যান্য কাঠামো তারা আবিষ্কার করা শুরু করছে, ফলে সারা পৃথিবী মুক্তি পাইছে। সেকেন্ড হলো যখন হালাকু খান, চেঙ্গিস খান, তারা যখন পুরো পৃথিবীকে জ্বালায় দিচ্ছিল, ইভেন ইউরোপের মানুষ তারা ভয়ে কাঁপতো যদি শুনতো, সুইডেনের মানুষ যখন দূর দিয়ে শুনছে যে আসবে তারা কাঁপতো। এবং খুব আশ্চর্য বিষয় হলো যে এই হালাকু খানের বংশধররা মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করার পরে তারা কিন্তু ওই পৃথিবীব্যাপী যে অভিযান নৃশংসতা, এটা কিন্তু তারা বন্ধ করে দিছে। এই অবদানটা কার? এর দ্বারা কিন্তু শুধুমাত্র মুসলমানরা কি মুক্তি পাইছে? মুসলমানরাও তো তখন ওই বর্বরতার শিকার ছিল, হালাকু খানের, চেঙ্গিস খানের ছিল না, সবচেয়ে বেশি ছিল। তারাও মুক্তি পাইছে, পুরো পৃথিবী মুক্তি পাইছে। আমরা যদি পৃথিবীতে একটা ফিলোসফি নিয়ে আসতে পারি নতুন, যে ইসলাম শুধুমাত্র শান্তি দেয় তা না, ইসলাম রাজত্ব দেয়, ইসলাম মানুষকে শক্তি দেয়। এখানে তুমি যেটা বলতেছো যে একটা নতুন ফিলোসফি, এখন নতুন যে ইসলামের তো ফিলোসফি ইটসেলফ একটা ফিলোসফি আছে, হ্যাঁ, এখন এইটাকে বার্নিশ করতে বলতেছো নতুন করে, নাকি একদম নতুন আরেকটা? না, ইসলামের যে ফিলোসফি এটাকে পৃথিবীর ভাষায় উপস্থাপন করতে হবে, এটা জরুরি। মানে মডার্ন ওয়েতে শুধু না, মডার্ন ভাষায়, ইন দ্য টার্মস অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ। একদম মডার্ন ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব জরুরি একটা ব্যাপার। আপনি এই কথাটা খুব ভালো বুঝবেন, অনেকে হয়তো বুঝবে না। সেটা হলো অরুন্ধতী রায়ের বইয়ের মধ্যে আমি একটা চমৎকার ব্যাপার পড়লাম। উনি বললেন যে উনি যখন প্রথম স্ক্রিপ্ট লিখতেন তখন উনি বলছেন যে আমি আসলে লার্নিং করতেছি, আমি আসলে লেখা শিখতেছি। কিন্তু একটা জায়গায় উনি বলছেন যে আই হ্যাভ হান্টেড ল্যাঙ্গুয়েজ অ্যানিমাল, আমি ভাষা জন্তুটাকে আয়ত্ত করে ফেলছি, স্বীকার করে ফেলছি। ল্যাঙ্গুয়েজ অ্যানিমাল যে ভাষা জন্তুটাকে যে আয়ত্ত করা, এটা একজন লেখক হয়তো অনুভব করে। এইটা যারা উপস্থাপন করেন পৃথিবী, যারা দর্শন উপস্থাপন করবেন, তাদের এই ল্যাঙ্গুয়েজ অ্যানিমালটা তাদের আয়ত্ত করতে হবে, যে তারা পৃথিবীতে কোন ভাষা উপস্থাপন করলে এখন মানুষ বুঝবে। আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষায় বলছেন সেই ভাষাও তো এখন পৃথিবীব্যাপী চলে না, চলে না। আফসাহুল আরব, ওকে নাইস, কিন্তু আরবরা কি সেই ভাষায় কথা বলে? মোটেও না। তারা কিন্তু একটু ডিফারেন্ট ভাষায়, এবং তাদের চলতি যে কথ্য ভাষা, সেখানে কথা আপগ্রেড হবে, স্বাভাবিক, হ্যাঁ আপগ্রেড হবে। তো সেই ভাষায় তারা কথা বলে, ফলে আপনাকে ওইটাকে এই নতুন আধুনিক ভাষায় আপনাকে উপস্থাপন করতে হবে, এটা খুব জরুরি। এবং পৃথিবীকে বুঝাইতে হবে যে তোমার শুধুমাত্র এইটা না যে আমরা আমাদের মুক্তির কথা বলবো, পৃথিবীকে বুঝাইতে হবে তোমার পুরো পৃথিবীর মুক্তি এইখানে। এখান থেকে একটা সীমাবদ্ধতা। আমি বাংলাদেশের আমরা খুব সাম্প্রতিক উদাহরণই দিই আমি, যেমন নাকি আমার বইয়ের কথাই ধরি আমি, যে বইয়ের মধ্যে আবু তাহের মেজবা সাহেবের কথাই ধরো। আবু তাহের মেজবা সাহেবের যে বই লিখছেন যে তোমাকে ভালোবাসি হে নবী, এটা অনুবাদ করছেন, এটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদম, ওনার ভাষা তো খুবই আধুনিক, তো উনি যেভাবে উপস্থাপন করছে, তো অনেক যারা তৌহিদবাদী আছে বা শব্দবাদী লোক যারা আছে তাদের কাছে এটা পছন্দ না। আমার প্রিয়তমা বই বা অন্যান্য বইয়ের মধ্যে আমি যেভাবে সিরাত লিখি যে মডার্ন ওয়েতে, এটা অনেকের পছন্দ না। এবং যারা কাদের পছন্দ না, যারা নাকি খুবই এক্সট্রিম বলবো না, যারা খুবই শুদ্ধবাদী, ইসলামী যারা খুবই শুদ্ধবাদী, তারা এগুলো পছন্দ করে না। এখন তুমি যে নতুন ফিলোসফি আনতে চাইতেছ, সেটা তো তোমার লোকজন অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা, এটা একটা বড় প্রশ্ন। এটা হলো আমাদের মুসলিম সমাজের মধ্যে ল্যাক অফ নলেজের একটা বড় কারণ। আমি বলবো যে তাদের নলেজের ডেপথ একটু কম থাকার কারণে সম্ভবত
তারা অনেক কিছু তারা নিতে পারে না, হ্যাঁ, এবং যাদের যেই বিষয়ে নলেজ নাই তারা সেই বিষয়ে তারা কথা বলে, ফলে দেখা গেলো যে অনেক রকমের সংকট তৈরি হয়। কিন্তু একজন লেখক, একজন ফিলোসফার, তা সে সফল কখন আমি বলবো, সে কখন সফল হয়? সে সফল হয় যখন সব কমিউনিটির লোকেরাই তার এটাকে গ্রহণ করে। হ্যাঁ, ইল্লা কিছু মানুষ হয়তো খুবই ব্যতিক্রম, কিছু মানুষ হয়তো থাকতে পারে, কিন্তু যদি এমন হয় যে যারা ব্যতিক্রম তারাও তাকে রিকগনাইজ করে, তাকে স্বীকৃতি দেয়, যে না আমি হয়তো মানতে পারতেছি না কিন্তু তার লেখাটা ভালো, তার কথাটা ভালো। প্রত্যেক যুগে যারা সংস্কারক ছিলেন, কিন্তু যারা ফিলোসফার ছিলেন, তারা এইটাকেই চেষ্টা করছে। ফলে আমাদের চেষ্টা এইটা থাকবে যে যারা এখন আমাদের বিরোধিতা করতেছে তারাও যেন, তাদেরকেও যেন আমি মন জয় করতে পারি, তারাও যেন আমার লেখা দেখে অন্তত এইটা বলে যে না লেখাটা ভুল নাই, হয়তো আমার মতের বিরুদ্ধে, আমি দ্বিমত করি, কিন্তু এটা ভুল না। তাইলে দেখা যাবে যে আমাদের লেখাকে আরও চেষ্টা করতে হবে, আমাদের উপস্থাপনকে আরও সার্বজনীন করে তুলতে হবে। এটা আমাদের একটা বড়টা চেষ্টার অংশ। এখানে আমাদের প্রশিক্ষণ লাগবে, আমাদের আরও শিখতে হবে, এটা জরুরি। আচ্ছা, আমরা যেখান থেকে আসছিলাম ফিলিস্তিনের উপর 3টা পয়েন্ট বলতে বলছিলাম তোমাকে, একটা বলা হয়েছে, দ্বিতীয় পয়েন্ট মানে আপনি বলতেছিলেন যে এই সংকটের আসলে প্রধান ব্যাপারগুলো কি। আমি তো 1 নম্বর আমি যেটা বললাম সেটা হলো যে নলেজ, মানে শিক্ষার একটা ব্যাপার বললাম। 2nd নাম্বার যেটা বলবো সেটা আমি বলবো, আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে মুসলমানদেরকে যে এটা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা যেটা শিখাইছেন সেটা 1 নাম্বার হচ্ছে যে তার নলেজ লাগবে। হ্যাঁ, তার নলেজ লাগবে, এবং আধুনিক নলেজের সাথে আল্লাহ তাআলার জাগতিক যে নলেজ দিয়েছেন পুরো পৃথিবী আয়ত্ত করতে হবে, এটা আয়ত্ত করতে হবে। 2 নাম্বার। 2nd নাম্বার হলো সবচেয়ে যেটা জোর আমার কাছে যেটা মনে হলো সেটা তার মধ্যে বিনয় লাগবে। আমাদের মধ্যে আমাদের যত রকমের কন্ট্রাডিকশন আমার কাছে মনে হয়, এবং আমাদের পারস্পরিক যে সাংঘর্ষিক অবস্থান, পারস্পরিক বলতে মুসলমানই যে সাংঘর্ষিক অবস্থান, মুসলমানদের মধ্যেও তো এখন হাজার হাজার দল, 72 দল ফেরকা, সেটা তো অনেক আগেই মনে হয় শেষ হয়ে গেছে। ফেরকা অন্য জিনিস, যেটা আব্দুল মালিক শাহ ফেরকার কথা আলাদা বলছেন যেটা, কিন্তু মুসলিমদের যারা হকপন্থী আহলে সুন্নাহ ওয়াল জামাত তাদের মধ্যেই তো হাজার হাজার দল, হাজার হাজার মত। ফলে আমরা একমত কিংবা আমরা সামনে আগায় যেতে পারবো তখন যখন আমরা বিনীত হব। বিনীত হওয়ার তরিকাটা হলো যে বিনীত বলতে মানে আমার বিরুদ্ধবাদীদের ব্যাপারে বিনয়ী, এটা মানে যে আমার বিরুদ্ধে বলবে তার প্রতি বিনয়ী, ঠিক ওইভাবে না। আমি যেহেতু রকমারিতে কাজ করছি, আমি এটা একটু বিজনেসের দিক থেকে কিংবা একটু কর্পোরেট দিক থেকে একটু বলি। সেটা হলো আমাদের একটা প্রশিক্ষণ ছিল, সেখানের মধ্যে ছিল যে আপনার বস সম্পর্কে আপনি কিছু নেগেটিভ কথা বলেন, কিছু পজিটিভ কথা বলবেন। তো আমরা প্রথম নেব পজিটিভ কথাগুলো। তো পজিটিভ কথা যখন আমাদের বলা হয়ে গেল, এখন তাহলে সবাই কি বলবে? নেগেটিভ বলবে। তো আমাদের ট্রেনার বললেন না, নেগেটিভ কথা না, আপনাদের আজকে শিক্ষার একটা বড় ব্যাপার হলো যে আমরা কারো সম্পর্কে নেগেটিভ কথা বলবো না, আমরা বলবো ডেভেলপিং এরিয়া, তার কোথায় কোথায় উন্নতির দরকার। তাহলে এইটা একটা বিনয়ের একটা ফেস। আমরা বলতে পারি যে আমরা যখন কারো বিরুদ্ধে সমালোচনা করব, কারো সাথে দ্বিমত করব, কারোর সাথে আমি একমত না, তখন আমার ভাষাটাই এমন হবে যে এই বিরোধিতাটাকে সেজন্য আঘাত না পায়। খুব এটা একটা সহজ একটা ব্যাপার হলো যে মানুষ বলে না যে মানুষের অধিকার, মানবাধিকার, আমার অধিকার কতটুকু, আমি কখন বোঝা যাবে যে আমি অন্যের অধিকার লঙ্ঘন করতেছি? এটাকে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেস বলেন, বাক স্বাধীনতা বলেন বা ইত্যাদিতে, সেটা অতক্ষণ যতক্ষণ পর্যন্ত মানে কি বলে এটাকে, মানে তাকে আঘাত না করে। এটার জন্য বলে যে নাক মানুষের একটু সামনে সোজা বানানো হয়েছে, এই জন্য বলে যে নাক গলাইস না, নাকটা যেন ওইখানে না যায়, কিংবা তার নাকে আঘাত করলে মনে হবে যে তার পুরো শরীরে আঘাত করছে, এমন একটা ব্যাপার। তো তাকে আঘাত করবে না এরকম ভাষায় তার সাথে দ্বিমত করা, এটা এক ধরনের বিনয়। আচ্ছা, বিনয়। এখানে আমরা তো এখানে ফিলিস্তিনের সঙ্গে আমরা বিনয় আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে শিখাইলেন? আচ্ছা, সেটা অত্যন্ত খুবই এখানে তো বড় আমাদের আরো বেশি এক্সট্রিম হওয়া দরকার না, পশ্চিমের বিরুদ্ধে, জায়নবাদের বিরুদ্ধে। ঠিক একটু অন্যভাবে বলবো, আমি বলবো যে এইটার সবচেয়ে বড় শিক্ষাটা দিছে হামাস, সবচেয়ে বড় শিক্ষা। আপনি দেখেন হামাসের উপর সর্বশেষ তো কাতারে হামলাও করা হয়েছে, ঠিক না? তো হামাসের সাথে সামনাসামনি তো ইসরায়েলি লোকজন বসছেও, মিটিং করছে। তো আপনার কি উচিত ছিল? আপনি কি করতেন? মানে মনে হয় না যে আমার ভাইকে, ইভেন ইসমাইল হানিয়ার পরিবারের কতজন, প্রায় 60 জনকে হত্যা করা হয়েছে, তার সামনে যখন আপনি দেখেন নেগোসিয়েটররা আইসা বসছে, আপনি কি তখন বিনীত হবেন নাকি ঝগড়া করবেন নাকি তর্ক করবেন? ফলে হলো ফ্রন্টটা বোঝা খুব জরুরি।
যে আপনি কোন ফ্রন্টে বিনয় হবেন। হামাসের যারা আর্মড ব্যাটালিয়নের মধ্যে যারা আছে, যারা মিলিটারি, তাদের বিনয় কি? তাদের বিনয় হলো তারা বন্দীদের সাথে কী আচরণ করছে, তারা শত্রুদের সাথে ফ্রন্টেও কী আচরণ করতেছে, এটা তাদের বিনয়ের জায়গা, তারা বিনীত হয়েছে। এবং যারা নেগোশিয়েটর, তারা দেখেন এত অ্যাট্রাক্টিং ভাষার পরেও তারা নেগোশিয়েটররা কী ভাষায় তারা তাদের বিবৃতি দিচ্ছে। আচ্ছা, এখানে আমি যেটা বুঝলাম, তখন ধর সারা বিশ্বব্যাপী ফিলিস্তিনের ব্যাপারে ইসরায়েলের বিরুদ্ধে যত মিছিল, স্লোগান, এরপরে সমাবেশ এইসব যাবতীয় যা কিছু হয়েছে, তো এর মধ্যে এটা শান্তিপূর্ণ মিছিল হবে, কিন্তু কোথাও হামলা করা যাবে না। না, শুধু প্রতিবাদের নানান ধরনের ধরন হইতে পারে, সেটা প্রতিবাদের মতো করে হবে। প্রতিবাদে কিন্তু সেখানে বিনয় থাকবে। তো এইটা দ্বারা কি তুমি আসলে এইটাই বুঝাইতে চাইতেছো যে এক্সট্রিমিজম আসলে এক্সট্রিম হওয়া যাবে না কোনোভাবেই? এক্সট্রিম হওয়া তো জরুরি। এক্সট্রিমের বিরুদ্ধেই বিনয়কে নিয়ে আসতেছো? না, এক্সট্রিম তো ইসলাম ইজ এ এক্সট্রিম রিলিজিয়ন। হাউ টু? এটা খুবই জরুরি ব্যাপার। সেটা হলো আপনি যেইটাই পালন করবেন, ইসলাম এটা শিক্ষা দেয়, ওইটাকে আপনি এক্সট্রিমলি পালন করবেন। আপনি ইবাদত করবেন এক্সট্রিমলি ইবাদত, এত মনোযোগের সাথে যেখানে খুশু থাকবে। আপনি আল্লাহর সামনেই বিনীত হবেন এমনভাবে যে আপনি শুধুমাত্র নামাজই পড়তেছেন, এমনভাবে যে আপনার তীর ঢুকে যাচ্ছে, আপনার মাথার উপর বড় পাখি বসতেছে, কিন্তু আপনি সেটা দিবেন না। ইসলাম এই দিক থেকে একটা এক্সট্রিম রিলিজিয়ন, যে ইসলাম বলে আপনি যখনই যেটা পালন করবেন সেটাকে সর্বাত্মকভাবে পালন করবেন, সবচেয়ে সুন্দর উপায়ে পালন করবেন, সবচেয়ে সুন্দর উপায়। এর থেকে আর সুন্দর হইতেই পারে না, এর থেকে আর ভালো, এর থেকে আর সঠিক উপায় আর হইতে পারে না। ফলে আমার কাছে এক্সট্রিমিজমের অর্থ হলো এইটা, যে আপনি যেটা পালন করবেন এটাকে এক্সট্রিমলি পালন করা। আপনি যখন যুদ্ধ করতেছেন তখন আপনি AK-47 বা M16-এর বিরুদ্ধে আপনি একটা রিভলভার নিয়ে করতেছেন, এটাকে আমি এক্সট্রিমিজম বলবো না, এটা এক্সট্রিমিজম না। আপনি ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে, আপনি এখানে বসে আপনি ঘোড়া আর নিয়া কী বলে একটা বড় থালা নিয়ে আপনি বলতেছেন ঢাল তলোয়ার, ইট নট এ না, ইটস এ ফানি। যে কেউ খোরাসান যাওয়ার জন্য ঘোড়া পালতেছে, এগুলো হলো যে এমন কিছু রূপ যেটা মানুষের ক্ষুব্ধতার একটা ভিন্ন একটা রূপ। যেই ধরনের যেই ধরনের ক্রুদ্ধ হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ কন্ট্রোল করতে বলছেন, এবং বলছেন যে পুরুষত্ব সেইটাই, যেই বীর পুরুষ কাকে বলছে, যে নিজেকে রাগ কন্ট্রোল করতে পারে। ফলে হলো কি, আপনার কাজ হলো, আপনি দেখবেন আমাদের বড় বড় যারা প্রেসিডেন্ট বা মহামানবরা, তাদের বক্তব্য দেখেন, তারা কিভাবে কথা বলে। তারা অত্যন্ত কঠিন অবস্থার মধ্যেও তারা কত ঠান্ডাভাবে তাদের কঠিন কথাটা তারা বলে ফেলেন। ধরেন, এবং ইসলাম এগুলো কিন্তু অনেকভাবে, তেমন তালাকের কথাও যদি বলি, কেউ বলে রাগ হয়ে তালাক দেওয়া যাবে না। এখন তালাক তো তালাকই, আপনি সেটা রাগ হয়ে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তো আমি তালাকের 3 নম্বর পয়েন্টটা বলো তুমি। আচ্ছা, এই দুইটা কি বললাম? একটা হচ্ছে যে ইলম, 2 নম্বর বিনয়। হ্যাঁ, বিনয়। তৃতীয় নম্বর যেই জায়গাটা আমি খুব করে বলতে চাই, সেটা হলো যে যেই কাজের যোগ্য তাকে সেই কাজে বসানো। এটা খুবই খুবই জরুরি। এই কাজটা আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় অভাব। এটা সারা পৃথিবীতেই, মানে যোগ্যকে যোগ্য জায়গায় বসানো এটা হয় না। ফলে হলো কি, আমাদের সমস্ত বিপর্যয় তৈরি হয়। উদাহরণস্বরূপ আমি বলি, উদাহরণস্বরূপ তো প্যালেস্টাইন দিয়ে উদাহরণ দাও। প্যালেস্টাইন তো একটা উদাহরণ বটেই। প্যালেস্টাইনের মধ্যে যদি বলেন যে এখন সবচেয়ে বেশি ওখানে জনপ্রিয়, সবচেয়ে বেশি উপযুক্ত সবাই মনে করছে মারওয়ান বারগুথি। এখন মারওয়ান বারগুথিকে অ্যারেস্ট করে রাখছে। এবং আপনার ফাতাহ মুভমেন্ট বা পিএলও কিন্তু মারওয়ান বারগুথিকে মুক্তির জন্য অত চেষ্টা করতেছে না হামাস যতটা চায়। হামাস তো তাদের বন্দি বিনিময়ের জন্য চায়, কারণ তারা চাইছে যে সে আসলে সম্ভবত সবচেয়ে বেশি উপযুক্ত একটা লোককে উপযুক্ত জায়গায় বসানো হবে। এরকম আপনি আমাদের বাংলাদেশের কথাও যদি ধরেন, যে শাসক হওয়ার যোগ্য তাকে শাসক হওয়ার জায়গায় আপনি বসাচ্ছেন কিনা। অথবা ধরেন আমাদের এই যে জুলাই অভ্যুত্থানের পরে দেখা গেলো কি, আমাদের অনেক বন্ধুবান্ধবকে অনেক ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে, কাউকে উপদেষ্টা বানানো হয়েছে, নানান কদ ছিল সেটাকে অন্যভাবে, কাউকে হয়তো সরকারি বেসরকারি নানান জায়গা দেওয়া হয়েছে, এবং সে সেখানে গিয়ে বসে গেছে। সে আসলে এটা পারবে কিনা, তার পক্ষে পসিবল কিনা, সেটা যোগ্য কিনা, কিংবা আরও যোগ্য কারা আছে তাদের সাথে আমি পরামর্শ করতেছি কিনা। আমাদের বাংলাদেশে অনেক বড় বড় বুদ্ধিজীবী আছেন, আমার ধারণা ডক্টর ইউনূস তাদের সাথে পরামর্শ করেন নাই। আমি কখনো দেখি নাই যে তাদেরকে, বাংলাদেশের যারা সেরা বুদ্ধিজীবী তাদেরকে নিয়ে বসছেন যে আপনারা আসেন, আপনারাই তো এখানে বেশি যোগ্য ছিলেন, আমি আপনাদের সাথে বসি, আমাকে তো মানুষ বলছে। অনেক মন্ত্রণালয়ের মধ্যে লোকজন যারা বসে আছেন, তিনি হয়তো কখনো বিচার বিভাগের কাছেই যান নাই, কিন্তু তিনি তো সেই মন্ত্রণালয় নিয়ে বসে আছেন। তো আমাদের এটা একটা বড় লেকিং, আমাদের সম্ভবত ক্যারেক্টারের মধ্যে এটা একটা বড় লেকিং, যে আমরা নিজের জায়গা ছেড়ে যোগ্য লোককে আমরা দিতে রাজি না, এবং যার কারণে আমাদের বড় বড় বিপর্যয়গুলো ঘটে। এবং ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর মধ্যে এই বিপর্যয়গুলো ঘটতেছে। সবাই মনে করতেছে আমাকে জায়গা দখল করতে হবে,
যে আরবের শাসক হওয়ার যোগ্য না সে শাসক হয়ে বসে আছে, সে তো ওই সময়কার বড় মানুষকে বসাইতে রাজি না, এবং এগুলো আসলে যুগে যুগে চলেও আসছে। আচ্ছা, তিনটাই হলো। এখন আমরা আমাদের নিয়ে দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, যেখান থেকে আমরা আবার আমাদের দেশে চলে আসবো, সেটা হচ্ছে জোহরান মামদানির বিজয়কে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে এটাকে তুমি কিভাবে পোর্ট্রে করবা? আচ্ছা, এটা তোমার এজ এ মুসলিম হিসাবে, মুসলিম কমেন্টেটর হিসাবে, তুমি ইসলামিক কমেন্টেটর হিসাবে তুমি জোহরান মামদানির বিজয়। দেখেন, এখানে আমি দুইটা কথা বলবো একেবারে খুব প্রিসাইজ হইতে। একটা হলো, কোনো মুসলিম কোনোদিন নোবেল প্রাইজ পাইছে, কোনো মুসলিম এমন কোথাও জয় পাইছে যেটা সারা পৃথিবীর মানুষ যেই জয়ে উৎফুল্ল হয়, সেরকম জায়গায় কোনো মুসলিম জয় পাইলে আমি নিজে উৎফুল্ল হই। সে শুধুমাত্র মুসলিম এই নামটা থাকার কারণেই আমার খুশি লাগে। সুতরাং এই জায়গাটা থেকে তো আমার একটা আনন্দের ব্যাপার আছেই। জোহরান মামদানি সেখানে নিউ ইয়র্কের সিটি মেয়র হয়েছেন, যেখানে কখনো হন নাই একজন মুসলিম, এবং মুসলিম কমিউনিটির চেষ্টা তো ছিলই, আমরা দেখছি, তো সেখানে একটা ব্যাপার হয়েছে। দ্বিতীয় নাম্বারটা ব্যাপার হলো, আমি মুসলিম হওয়ার থেকেও ওই কমিউনিটির জন্য কিংবা নিউ ইয়র্ক সিটির জন্য আমার কাছে মনে হলো যে একজন সত্যপন্থী মানুষ থাকা উচিত, একজন ন্যায়ানুগ এবং একজন ভালো মানুষ থাকা উচিত, যে নিউ ইয়র্ক সিটির মানুষকে যে সত্যের ধারণা দেবে এবং সঠিক বিচারটা সে করবে। যদিও তার বিচারিক কাজ তার না, তার পরিচালনার কাজ, কিন্তু পরিচালনার কাজ এক ধরনের বিচারী। হ্যাঁ, আপনি কাকে কোনখানে বসাবেন, কোনখানে রাখবেন, বন্টন করা। সেখানে একজন ন্যায়ানুগ মানুষ বসা, সেটা তো ওই এলাকার মানুষ তো অন্তত শান্তি পাবে, সেটা তো জরুরি। এবং এই দুইটা ব্যাপার বললাম। তৃতীয় আরেকটা ব্যাপার এটার সাথে অ্যাড করি, সেটা হলো তার শত্রুরা তাকে কীভাবে চিহ্নিত করে, সেটা আমাকে উৎফুল্ল করে। তাকে যখন ট্রাম্প বলে সে একটু ফেসিস্ট, সে কমিউনিস্ট, সে মুসলিম, তখন তো আমার কাছে এটা আনন্দ লাগে যে ট্রাম্পের বিরোধী একটা মানুষ দাঁড়াইছে, যে ট্রাম্পের মুক্ততা করে দিছে। ফিলিস্তিনের সাথে এটার একটা বড় সম্পর্ক আছে, যেহেতু সে ইসরায়েলের কট্টর বিরোধী, এবং সে জায়নিজমের বিরোধী, এবং সে ফিলিস্তিনের সাপোর্টার। এবং যেটাকে এখানে ধারণা করা হচ্ছিল যে আমেরিকায় কেউ জায়নিজমের বিপক্ষে গিয়ে কেউ জয়লাভ করবে, এটা হইতেই পারে না, কিন্তু সেটা সে করে দেখাইছে। ফলে দেখা গেল যে জায়নিজমের বিরুদ্ধে শক্তি সেখানে বড় হচ্ছে, এবং সে কখনোই তার মুসলিম পরিচয়কে সে কখনো ডিনাই করে, ডিক্লেয়ার করছে। হ্যাঁ, ডিক্লেয়ার করছে। ফলে তো এটা তো আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার, এবং আমি চাই এগুলো আরও বৃদ্ধি পাক। এগুলো বৃদ্ধি পেতে পেতে এখানের মধ্যে আমরা যাদেরকে মনে করি খাঁটি মুসলিম, তাদের সংখ্যা নিশ্চয়ই বাড়বে। মুসলমানরা আরও নিরাপদে, তারা ইসলাম ফোবিয়ার শিকার আরও কম হবে আমি ধারণা করি। নিউ ইয়র্কের মুসলিমরা, লন্ডনের মেয়র তো সম্ভবত একজন মুসলিম, সাদিক খান, কিন্তু সে তো আবার জায়নিস্টদের সাপোর্টার। ফলে ওইখানে তার মধ্যে এক ধরনের কন্ট্রাডিক্টরি আছে। তার ব্যাপারে কিন্তু আমরা তো কিছু শুনি না, আমরা এরকম শুনি না, এবং তাকে কেউ, তার শত্রুরা তো তার বিরোধিতাও করে নাই। ফলে এটা একটা বড় বিষয়। সুলতান সালাউদ্দিন আইয়ুবী, তার সাথে যখন নুরুদ্দিন জঙ্গির পরিবারের একটা সমস্যা সংকট তৈরি হলো, নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ মারা যাওয়ার পরে, তখন সালাউদ্দিন আইয়ুবী যখন আবার মুসলমানদের বিভিন্ন দুর্গে আবার যাচ্ছিলেন, এগুলোকে আবার করায়ত্ত করা, মুসলমানদেরকে আবার একত্রবদ্ধ করা, অনেকে আসতেছিল না। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি তিনি তখন এই কথাটা বলছিলেন যে যখন তুমি দেখো যে দুই দল মুসলমানরা লড়তেছে, তুমি দেখো যে কোন দলের প্রতি আমার শত্রুরা খুশি, কোন দলকে আমার শত্রুরা সাপোর্ট করে, তাহলে তুমি ওই দলের বিপক্ষে থাকো। তো আমরা এই বর্তমান যুগে, এটা তো খুবই কমপ্লেক্স একটা যুগ, খুবই জটিল। এই সময় অন্তত আমরা শত্রুকে দিয়ে অন্তত আমার বন্ধু চিহ্নিত করতে পারি, যে আমার কে বন্ধু হইতে পারে, এই আর কি। আচ্ছা, তো আমাদের মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। সেটা শেষ পর্যায়ে আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে নির্বাচন তো সামনে আসতেছে, কি আশাবাদ? আমার কাছে মনে হয় না যে সরকার এখন এই পরিমাণে শক্তিশালী হয়ে উঠছে, বা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন এই ভালো যে তারা নির্বাচন দিতে পারবে। আচ্ছা, আমার এটা ধারণা, এবং আমার কাছে মনে হয় যে পরিস্থিতি নির্বাচনের তফসিল ঘোষণার পরে আরও খারাপ হবে। এক ধরনের তো মব লিঞ্চিং শুরু হয়েছে আমাদের মধ্যে, নানানভাবে কে কাকে হামলা করতে পারে সেটা একটা ব্যাপার হয়েছে। আবার কিছু ব্যাপার হয়েছে মিডিয়ার কারণে, যেগুলো সামাজিক সহিংসতা, সেগুলোকে আমরা মবের মতো করে নিয়ে আসতেছি, উপস্থাপন করা হচ্ছে। যেমন ধরেন আমাদের এলাকার মধ্যে একটা মাজার, সেখানে উল্টাপাল্টা হয়, নারী পুরুষ একসাথে মেলামেশা করে। এইটার জন্য ইসলামের যুক্তি দিয়া ওখানে হামলা করতে হবে, এটা সবসময় জরুরি হয় না। দেখা যায় এলাকার মানুষই অনেক সময় কী হয়, ক্ষুব্ধ হয়ে সেখানে একটা হামলা করে। কিন্তু এখনকার মিডিয়া ট্রায়াল এসে তো দেখা যাবে যে ব্যাপারটা অন্যরকম ঘটে গেছে, এই ব্যাপারগুলো ঘটে। অর্থাৎ সামাজিক সহিংসতা সেগুলো এখন মিডিয়ার কারণে একটু অস্থির। ফলে তফসিল ঘোষণার পরে এই সামাজিক সহিংসতাগুলো আরও বাড়বে, মিডিয়ার অবস্থাও বাড়বে, এবং পুলিশ যথেষ্ট নিয়ন্ত্রণ করতে পারবে না, যেহেতু পুলিশের টোটাল ফোকাস থাকবে নির্বাচনের দিকে। ফলে এই অস্থিরতাগুলো আরও বাড়বে। সেনাবাহিনীর একটা দলকে অর্ধেক তো উঠায় নেওয়া হয়েছে, বারাকে ফিরে নেওয়া হয়েছে, অলরেডি নেওয়া হচ্ছে। তো সে আবার রিপ্লেসমেন্টে অন্য একটা দল আবার আসবে কিনা, এবং
তারা এই নিশ্চয়তা দিয়েছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সেনাবাহিনী তো আসলে দেশের ভিতরে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তো আসলে সেনাবাহিনী না, তাদের সেরকম প্রশিক্ষণ আছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন, যে ফৌজদারি বিধি মোতাবেক তারা কতটা কী করতে পারবে, এটা একটা বড় প্রশ্ন। ফলে এটা আমার একটা অনিশ্চয়তার একটা ব্যাপার আছে। আমার ধারণা যে ইউনূস সরকার এখনও একটা নির্বাচন দেওয়ার মতো যথেষ্ট শক্তিমত্তা অর্জন করে নাই, ওই পজিশনে যায় নাই, ওই পজিশনে যায় নাই। রাজনীতিবিদরাও তাদেরকে যথেষ্ট সহযোগিতা তারা করে নাই। রাজনীতিবিদদের মধ্যে দ্বিমত বাড়তেছে এত বেশি, এবং এই দ্বিমতের মূল কারণ হলো ক্ষমতার লোভ। তারা একটা সুন্দর রাষ্ট্র উপহার দেওয়া, মানুষের মধ্যে সংস্কারগুলোকে আরও ত্বরান্বিত করার থেকেও তাদের কাছে খুব দ্রুত ক্ষমতায় যাওয়ার একটা প্রবণতা শুরু হয়েছে। এটা অভ্যুত্থানের যারা শক্তি ছিলেন তাদের মধ্যেও, বিরোধী শক্তি যারা তারা তো নস্যাৎ করতেই চান, এবং যারা অভ্যুত্থানের যারা সাপোর্টার ছিলেন কোনো না কোনোভাবে তাদের মধ্যেও একটা প্রবণতা শুরু হয়েছে যে আসলে কে কত বেশি সিট নিতে পারে, কে কত বেশি সামনের ক্ষমতায়, কত বেশি তার কি থাকবে, স্টেক থাকবে, এইটা নিয়ে সবাই খেপা শুরু হয়েছে। আমার কাছে মনে হয় এই প্রবণতা থেকে কিছুটা সময়ের জন্য তাদের বন্ধ হয়ে তাদের সবার মধ্যে আবারও কিছু, ওই যে যেমন ঐকমত্য কমিশন যেরকম, এরকম কিছু মিটিং তাদের করা উচিত, যে তারা সবাই কোন ব্যাপারে একমত, যে আমরা ক্ষমতায় যাই কিংবা তুমি ক্ষমতায় যাও কিংবা আরেক দল যাক, আমরা এই 10টা বিষয়ে আমরা একমত যে ক্ষমতায় আমরা গেলে আমরা অবশ্যই এই 10টা কাজ করব, এবং সেখানে তাদের একমত হইতে হবে। ঐকমত্য কমিশনের ফলে কিছু কিছু ব্যাপার, পলিটিক্যাল কিছু কিছু ব্যাপারে একমত হয়েছে, কিন্তু অনেক সামাজিক বিষয়ে তারা একমত হয় নাই। এবং পলিটিক্যাল দলই আমাদের সামাজিক একমাত্র প্রতিনিধি না, এটা জরুরি। কারণ এখনও বলা হচ্ছে 60% লোক তারা নিশ্চয়তা তারা দেয় নাই যে তারা কোন দলকে ভোট দেবে। তাহলে আপনি বলেন 40% লোক মিলায় বাংলাদেশ সমস্ত পলিটিক্যাল পার্টি, ওকে, তো তারা তো বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মানুষকে তারা প্রতিনিধিত্ব করে না। এবং এটা আমার একটা সমালোচনার জায়গা ছিল যে বাংলাদেশের অনেক মাইক্রো প্রতিনিধি আছেন, ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিনিধি আছেন, তারা অনেক বড় বড় কমিটির তারা প্রতিনিধিত্ব করেন, তাদেরকে এই ঐকমত্য কমিশন তারা ডাকে নাই, তাদের সিগনেচারও সেখানে নেওয়া হয় নাই। জুলাই সনদ নামে যেটা বানানো হয়েছে সেখানে তাদের স্বাক্ষরও তাদের নেওয়া হয়। ফলে এটা একটা বড় গ্যাপ। তো রাজনৈতিক শেষ পর্যন্ত আলটিমেটলি তো রাজনীতিদের হাতেই দেশটা যাবে, তাদের আরও সামাজিক কিছু বিষয় একমত হওয়া দরকার। আচ্ছা, তুমি তাহলে আশাবাদ ব্যক্ত করতেছো? তাহলে আমি আশাবাদী তো অবশ্যই হওয়া উচিত, কিন্তু আমি ভরসা পাচ্ছি না। যদি নির্বাচন হয়েই যায়, ধরো একটা মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন হইল, এবং সেইখানে কার জয়লাভের আশা তুমি? আমি কোনো দলের কথা বলবো না, আমি বলবো নির্বাচনে যেই দলই আসবে, সামনে যেই দলই আসবে, সেখানে আসলে বাংলাদেশ পন্থারই জয় হবে। মানে আওয়ামী লীগের অনুপস্থিতিতে যেই হবে সেটা বাংলাদেশ পন্থারই জয় হবে, এবং তারা বাংলাদেশকে, কিছু দুর্বলতা থাকবে আমাদের সামগ্রিকভাবেই, দেশীয়ভাবে, কালচারালি আমাদের কিছু দুর্বলতা আছে, সাংস্কৃতিকভাবেই আমাদের অনেক দুর্বলতা আছে, মানসিক দুর্বলতা আছে, এগুলো আছে। সেই দুর্বলতাগুলো ছাড়াও বাংলাদেশকে যারা ভালোবাসে, দেশকে যারা ভালোবাসে, মানুষকে যারা ভালোবাসে, তাদেরই জয় হবে বেশি, এবং তাদের যারা প্রতিনিধিত্ব করবে তারাই বেশি ক্ষমতায় আসবে, এটা আমি নিশ্চিত। ওকে, তাইলে মোটামুটি কথাবার্তা বললাম, অনেক আলাপ আলোচনা করলাম এই দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে। তো যাই হোক, লাস্টলি তোমার যদি কোনো মেসেজ থাকে যেটা মনে হয়েছে যে তোমার বলা দরকার? না, ওরকম কিছু না। আমার কাছে মনে হয় কি, আমার এরকম বলার কিছু নেই, উপদেশও দেওয়া উচিত না। তারপর আমি বলবো যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা কমে গেছে, মানুষকে আরও বেশি ভালোবাসার দিকে যেতে হবে, আরও বেশি ভালোবাসতে শিখতে হবে। ওই যে মামুনুর রশিদ কাসেমীকে তো গ্রেফতার করে ফেললো, ফিজিক্যালি বা স্ত্রী পরিবার পরিজন তা না। কিছু মানুষ আছে পার্থিবের মধ্যে না, সরি, যাও পাখির মধ্যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কথা বলছেন। তিনি বলছেন যে ঘর জ্বালানি পর ভুলানি। হ্যাঁ, কিছু মানুষ আছে তারা ঘরের মধ্যে অনেক অশান্তি করে এবং সারা দুনিয়ার মানুষকে তারা ভুলে টুলে রাখে। হ্যাঁ, তো আমার তো মনে হচ্ছে তার কাছটা তো সেটাই হইল। তো অনেক মানুষ আছে তারা অনেক রকমের হয়তো ভালো কথা তারা বলে, কিন্তু সে ব্যক্তিগতভাবে কোনোদিন শান্তি পায় না, মানুষকে শান্তি সে দিতেও পারে না। মামুনুর রশিদ কাসেমীরে নিয়ে একটা পডকাস্ট করলে ভালো হইতে পারে, তাকে নাকি তার বউরে নিয়ে করবো, হইতে পারে, যেটাই হোক। তো ঠিক আছে মঞ্জুর, আমাদের কথাবার্তা আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। ও মাই গড, পায়ে জিনজি ধরে গেছে। 1 ঘন্টার বেশি হয়েছে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়েছে। আল্লাহ।